আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে গেলাম। আম্মুর ফোন থেকে মামুনিকে ফোন দিলাম। মামুনি, আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি, ওয়ালাইকুম আসসালাম, জি মামুনি ভালো আছি, তুমি কেমন আছো? মামুনি, হে ভালোই, কি করছো? আমি, এই তো ছাদ থেকে রুমে এসে তোমাকে ফোন দিলাম। মামুনি, আসলে মা আমি একটু বিজি, তোমার বাবাকে নিয়ে, তার বয়স হচ্ছে, বারবার বলছে আজাদের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ যেন সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, উনার নাকি মনে হয় খারাপ কিছু হয়ে যাবে। বলো তো এইগুলো কেমন কথা? আমি ভাবছি এই আজাদকে ফাহাদের কি আবার বড় ভাই আছে নাকি? জিজ্ঞেস করব মামুনিকে। আমি, মামুনি। মামুনি, হে বল। আমি, আজাদটা কে? মামুনি উচ্চ হাসিতে ঢলে পড়ল, হাসিতে ঠিকভাবে কথা বলতে পারছে না, কোনোভাবে ফারিয়ার কাছে ফোন দিয়ে বলছে আজাদের কে সে কথা বলতে। ফারিয়া হাসতে হাসতে বলবো তোমার হবু জামাই গো ভাবি, এখনো তার নাম জানলে না? আমার তো ওই ফাহাদের উপর রাগ উঠছে, ও তো আমাকে একবার বলতে পারত ওর নাম আরও আছে, তাহলে হবু শাশুড়ি ননদের সামনে এমন অস্বস্তিকর অবস্থায় পড়তে হতো না। আমি ফারিয়ার সাথে আরও 5-10 মিনিট কথা বলে আমি ফাহাদকে ফোন দিলাম আমাকে দিয়া ওর ফোন থেকে। কল হচ্ছে। ফাহাদ, জি ম্যাম বলেন। আমি, আপনার নাম কি? ফাহাদ, ওমাছি আয়েশা, তুমি আমার নাম এখনো জানো না, লোকে কি বলবে? বলবে জামাইয়ের নাম জানে না, ছি ছি, আমি খুব বুঝছি সে মজা নিচ্ছে। আমি, আপনি প্রথম দিন আমাকে আপনার সবটা নাম কেন জানাননি? আচ্ছা প্রথম দিন বলেননি, পরে তো বলতে পারতেন। আপনার জন্য আমার অপমান হতে হয়। মামুনি কি ভেবেছে? ফাহাদ, তুমি তো জিজ্ঞেস করনি। আমি ভাবছি শুধু ফাহাদ। ফাহাদ, তুমি ভেবো কেন? আমি, কেউকে নাম বললে সবটা বলতে হয়, এইবার নামটা বলেন। ফাহাদ, নূর মোহাম্মদ ফাহাদ। আমি, তাহলে আজাদ কে? ফাহাদ, বাবা মা এই নামে ডাকে। আমি, আরও কিছু জানি না, এমন কিছু থাকলে বলেন। ফাহাদ, তুমি আমার ব্যাপারে এখনো কিছুই জানো না, জানার জন্য কথা বলতে হয়, তুমি কি আমাকে টাইম দাও? আমি, ঠিক আছে রাখছি। ফাহাদ, আবার কেউ কিছু বললে আমাকে এইসব বইল না কিন্তু। আমি কিন্তু জানাতে চাই তুমি জানতে চাও না। আমি ফোন কেটে দিলাম। এইভাবে আরও কিছুদিন কেটে গেল, আমরা অনেক আরও ফ্রি হয়ে গিয়েছি। ও সারাদিন ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে, আমি পড়ছি, ও ইয়ারফোন কানে দিয়ে আমার পড়া শুনছে আর সে কাজ করছে। আমি রুমে এসে দরজা বন্ধ করে খাটের মাথায় টেবিলে উপর দাঁড়িয়ে কতভাবে যে তার সাথে কথা বলি শুধু আমি জানি। ওর সাথে আমার একবারেই দেখা হয়েছে, এরপর ওর সময় সুযোগ মিলেনি, আমিও বলিনি। মামুনি ফারিয়া বাবার সাথে 2-3 দিন পর পর কথা হয়, ওরা সবাই অনেক ভালো। সকাল 9টা বাজে আমি প্রাইভেট পড়ে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আমি রিসিভ করলাম। ফাহাদ, হ্যালো আয়েশা। আমি, হ্যাঁ। ফাহাদ, কোথায় তুমি? আমি, এই তো বাসায় যাচ্ছি। ফাহাদ, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমি, আপনি কোথায়? ফাহাদ, আমি বাওয়াল পর্যন্ত এসেছি, বাসে আছি, তুমি প্লিজ ময়মনসিংহ পর্যন্ত আসো। আমি, কি আপনি পাগল হয়েছেন? আমি যে একা একা কোথাও যাই না, আপনি জানেন না? আপনি কিভাবে বললেন ময়মনসিংহ আমি একা আসার জন্য? আপনার কমন সেন্স আছে? ফাহাদ, আয়েশা প্লিজ একটু চুপ হয়ে আমার কথাটা শুন, আমি যেইভাবে বলছি তুমি সেইভাবেই আসো, কারোর থেকে টাকা ধার নিয়ে আসো, ইমার্জেন্সি। ও আমাকে সব বুঝিয়ে বলেছে। আমার খুব ভয় করছে। ফাহাদ, কিচ্ছু হবে না লক্ষ্মীটি, তোমার কিছু হলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না।
তুমি মনে সাহস নিয়ে আসো, আমি ব্রিজে থাকব, তুমি বাস থেকে নেমেই আমাকে পাবে। ওর প্রতি আমার এতদিনে অনেক গভীর একটা বিশ্বাস জমে গেছে। আমি জানি আমি ওর কাছে নিরাপদ। আমি ওর কথা মতো টিকিট কেটে বাসে বসে আছি। আমার মনে হলো বুবুকে জানিয়ে যাই। আমি, বুবু। বুবু, হে কই তুই এখনো বাসায় আসলি না? আমি, বুবু আমি ময়মনসিংহ যাচ্ছি। বুবু, কি কিন্তু কেন? আমি, ফাহাদ আসছে। বুবু, তাই বলে একা যাবি? আমি, ও বলেছে ময়মনসিংহ ব্রিজে থাকবে। বুবু, ঠিক আছে সাবধানে যা, আর ওকে পেলে আমাকে জানাবি, না হয় টেনশনে থাকব। আমি, ঠিক আছে। রাখছি। বুবু, বাই। আমার পাশে একজন মোটামুটি বয়স্ক লোক বসা, বয়স 60-এর মতো হবে হয়তো। ফাহাদ ফোন করেছে। আমি, হ্যালো। ফাহাদ, কোনো পর্যন্ত? আমি তো চিনি না। ফাহাদ, ঠিক আছে তুমি আসো, ও প্রায় এসে পড়েছি। ও ফোন কেটে দিল। আমার পাশে বসা লোকটাকে আমার মোটেও ভালো লাগছে না, কিভাবে জানি তাকাচ্ছে। আরও কিছু দূর যাওয়ার পরে তার অসভ্যতাগুলো আরও বেড়ে গেছে। এইবার সে বারবার আমার হাতে হাত, পায়ে পা লাগাচ্ছে। আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি উনাকে বললাম, আঙ্কেল আপনি একটু দূরে সরে বসেন। উনি একটু সরে বসেছেন, আবার কিছুক্ষণ পর চলে আসছে। এইবার আমি সহ্য করতে না পেরে দাঁড়িয়ে পড়লাম, উচ্চ স্বরেই বললাম, আমি, কি সমস্যা আপনার? বাড়িতে মেয়ে বউ নাই? আমি তো আপনার মেয়ের বয়সী বললেও ভুল হবে। এই বয়সে এইসব করতে লজ্জা লাগছে না? বাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমার ভয়, রাগে হাত পা কাঁপছে। লোকটা ভালো মানুষের ভাব নিয়ে বলছে, এইসব কি বলছো মা? আমি একজন মধ্যবয়স্ক লোক, তুমি এমন অপবাদ আমায় কেন দিচ্ছ? কি প্রমাণ আছে তোমার আমি তোমার সাথে এমন করেছি? এইবার আমার সত্যি সত্যি কান্না পাচ্ছে। ভাবছি আসলে তো আমার কাছে কোনো প্রমাণ নেই, সবাই তো এখন আমাকে খারাপ বলবে, কত কি ভাববে। তবু সাহস নিয়ে বললাম, আমি তো শুধু শুধু বলছি না, তাই না? লোকটা, এত ভালো মানুষ, তাহলে একা একা কোনো ছেলের সাথে দেখা করতে যাও? কোনো ছেলের সাথে মান ইজ্জত ডুবতে যাচ্ছ? এইগুলা কি বাবা মা জানে? কলেজ ফাঁকি দিয়ে এইসব কর, আবার আমাদের মতো সহজ সরলদের উপর এইসব বাজে অপবাদ দাও। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এত বড় অপমান আমি কখনো পাইনি। বাসের সবার সামনে লোকটা আমাকে এইভাবে বলল। এখন মনে হচ্ছে যদি চুপ করে সহ্য করে যেতাম তাহলেই তো হতো। ফাহাদের উপর রাগ হচ্ছে ওর জন্য সব। আমি এই রকম অবস্থায় আর পড়িনি। ও কিভাবে আমাকে একা একা এত দূরে যেতে বলবো? তখন আমার পাশের সিটে বসা থাকা একজন মহিলা বলছে, মহিলা, আমি 2বার তাকিয়েছি, দেখি কাকা ওই বাচ্চা মেয়ের দিকে কিভাবে তাকাচ্ছে, পায়ে পায়ে লাগাতে চাচ্ছেন। বাসের লোকেরা এইবার উনার কথায় বিশ্বাস পেলেন। আমি আমার হাসবেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, কোনো ছেলের সাথে না। লোকটা, হে হে এখন তো হাসবেন্ড হয়ে যাবে, আসতে বল দেখি তোমার হাসবেন্ডকে, কেমন মেয়ে বিয়ে করেছে দেখুক। বাকি লোকগুলো বলছে তাকে যেন আসতে বলি, তাহলে ঝামেলাটা শেষ করা যাবে। আমি ফোন করে ফাহাদকে ফোন দিলাম, কল হচ্ছে কিন্তু তুলছে না, প্রায় 4-5বার ফোন দিয়েছি কিন্তু কোনো রেসপন্স নেই। আমি বললাম সে ব্রিজে থাকবে, ওইখানে দেখা যাবে কি হয়। ওই মহিলা আমাকে তার কাছে নিয়ে বসালো। আমি কেঁদেই যাচ্ছি। 30 মিনিট পরে বাস ব্রিজে থামল। আমি চারপাশে তাকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। জানি না আজ আমার কপালে কি আছে। আমাকে যদি ও এই অপমান থেকে রক্ষা না করতে পারে, আমি আর ওর জীবনে থাকব না, ওর সাথে সব শেষ করে দিব। সবাই বাস থেকে নামছে, আমি আল্লাহ আল্লাহ করছি।
সবাই যার যার মতো চলে গেল। ওই মহিলা, আমি আরো দুইয়ের তিনজন বাসের তিনজন আর ওই বাজে লোকটা দাঁড়িয়ে আছি। ওরা বলছে ফোন দিতে, আমি দেখি আমার ফোন এইখানে নেটওয়ার্ক পাচ্ছে না। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, সবাই আমার প্রতি বিরক্ত হচ্ছে। আমি আমার বাম পাশে তাকাতেই দেখি সে রাস্তায় প্রত্যেকটা বাসের জানালা ভালো করে দেখছে, দরজার সামনে খুঁজছে। আমি দৌড়ে যেয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে আমার দিকে ঘুরে বলল, ফাহাদ, কই ছিলে তুমি? আমি কখন থেকে তোমাকে খুঁজছি, তোমার ফোন কেন অফ? আমি কেঁদে দিয়েছি। ফাহাদ, আয়েশা, কি হয়েছে? ভয় পেয়েছ? ছাড়ো, সবাই তো দেখছে। আমি ওকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে ওদের সামনে নিয়ে বললাম, এই আমার হাসবেন্ড। বাসের কন্ট্রাক্টর সবটা ফাহাদকে খুলে বলেছে। ফাহাদ যখন ওর পরিচয় দেয়, ওই লোক ওর কাছে ক্ষমা চায়। ও একটা রিকশা নিয়েছে, আমি ওর বাম পাশে বসা। ও ওর বাম হাতটা দিয়ে আমার বাম হাতের বাহু শক্ত করে ধরেছে। আমি এখনো ভয় পেয়ে ওর হাত যে তখন থেকে খামচে ধরেছি আর ছাড়িনি। ও কিছু বলছে না। একটা ছোট হোটেলের মধ্যে নিয়ে গেল। ও একটা বাচ্চাকে বলল রুটি আর ডিম ভেজে আনতে। ও আমার সাথে একটা কথাও বলছে না। আমি বুঝতেছি না ও কি সব দোষ আমার ভাবছে আমি এইসবের জন্য দায়ী। কিন্তু আমার কি দোষ? বাচ্চাটা 2টা প্লেট 2 জনের জন্য খাবার এনেছে। ফাহাদ রেগে গেছে, বাচ্চাটাকে ধমক দিয়ে বলছে, আমি কি তোকে 2 জনের জন্য খাবার আনতে বলেছি? তাহলে 2 জনের জন্য কেন আনলি? আমি ওর এমন ব্যবহার চমকে যাচ্ছি। ওর ওই ছেলেকে দিয়া প্রত্যেকটা ধমক মনে হচ্ছে আমাকে দিচ্ছে। আমি বাচ্চাটাকে ডেকে বললাম, কত হয়েছে এখানে? বাচ্চা, 50। আমি আমার ব্যাগ থেকে 100 টাকা ওকে দিয়ে বললাম, এইগুলো তুমি রেখে দাও আর খাবারগুলো নিয়ে যাও। ফাহাদ বাচ্চাটার থেকে একটা প্লেট রেখে বলল, খাও। এটা কেন রেখেছেন? ফাহাদ, দেখ, কোনো কথা বলবা না, চুপচাপ এইগুলা খেয়ে নাও। আমার খিদে নেই। ফাহাদ, আয়েশা, আমার কথা শুন বলছি। আমি তোমার উপর রাগ দেখাতে চাচ্ছি না। আমি ওর কথা পাত্তা না দিয়ে উঠে বাইরে রাস্তায় চলে গেলাম। ফাহাদ পিছন থেকে আমার ডান হাত এমনভাবে ধরেছে যেন হাতটা কেউ খুলে নিয়ে যাচ্ছে। এমনি এই হাতে আমার ব্যথা। ওই ছেলে ধাক্কা দেওয়ার পর থেকেই মাঝে মাঝে খুব ব্যথা হয়। আমি ব্যথায় কেঁদে দিছি। ও আমাকে টেনে নিয়ে চেয়ারে বসালো। ওর চেয়ারটা টেনে আমার কাছে বসে রুটির মধ্যে ডিম নিয়ে আমার মুখে দিচ্ছে। আমি মুখ ঘুরিয়ে নিলাম। সে আমার 2 গাল ওর বাম হাত দিয়ে ধরে রুটিটা মুখে দিল। ও নিজেই আমাকে খাইয়ে দিল। আমার খাওয়া শেষ, রাস্তায় আসছি। ও এইটা রিকশা নিল, চোরপাড়া হসপিটালে যেতে বলছে। আমরা রিকশায় উঠছি। আমি, হসপিটালে কেন? ফাহাদ, আয়েশা, আমি, হুমম। ফাহাদ, আমি খুব সরি। আমি, ঠিক আছে। ফাহাদ, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার কারণে তোমায় এই সব ঝামেলা পোহাতে হচ্ছে। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আজকের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও পারলে। আমি তোমাকে নিজে দিয়ে আসব নেত্রকোনা। আমি আর কখনো তোমাকে কোথাও একা যেতে দিব না, প্রমিজ। আমরা হসপিটাল কেন যাচ্ছি? ফাহাদ, ওই দিন যাওয়ার পথে রাস্তায় একজন মহিলা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। কি? আপনি এখন আমাকে এইগুলো বলছেন? এতদিন কেন বলেননি? আপনি ঠিক আছেন? ফাহাদ, হাঁটুতে হালকা লেগেছে। তুমি প্লিজ কেউকে বল না। আমি তোমাকে ছাড়া কেউকে বলার সাহস পাইনি। তোমাকে ছোট একটা কাজ করতে হবে আমার জন্য। কি? ফাহাদ, উনার 3 ব্যাগ রক্ত প্রয়োজন। আমি 2 ব্যাগ ম্যানেজ করেছি আর 1 ব্যাগ দরকার। আমার ব্লাড মিল পড়েনি। আমার ফ্রেন্ডদের কারোর সাথে মিল পড়লেও তাদের কিছুদিন আগে দেয়া হয়েছে বলে ডক্টর নিতে চাচ্ছে না। তো ফাহাদ, আমি তোমাকে দিয়ার জন্য বলছি না, তুমি শুধু দেখবে, যদি তোমার মনে হয় দিবে তাহলে দিও।
কিন্তু আমার 18 হয়নি। ফাহাদ, তুমি চিন্তা করো না, আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, এই নিয়ে বলেছে তেমন কোনো সমস্যা হবে না। আপনি কি চান? ফাহাদ, আমি চাই তুমি রক্ত দাও। কিন্তু আমার ব্লাড গ্রুপ ম্যাচ করবে? ফাহাদ, আমি জানি তোমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। তোমার পেপারগুলোতে দেখেছিলাম। ঠিক আছে, দিব। ফাহাদ, আমি তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি আয়েশা। আর কিছু বলল না, আমার কপালে চুমু দিয়ে আমার হাত শক্ত করে ধরে আছে। আচ্ছা শুনেন। ফাহাদ, বল। বুবুকে ফোন দিয়া হয়নি, ফোন করে বলে দিল টেনশন করত না। ফাহাদ ওর ফোন বের করে বুবুকে ফোন দিল। বুবু, হ্যালো। ফাহাদ, বনু আয়েশা আমার সাথে আছে, টেনশন নিও না। বুবু, ঠিক আছে। আপনি বুবুকে বনু ডাকলেন? ফাহাদ, কি করব? তোমার থেকে বড়, আমার থেকে ছোট, তাই বনু ডাকব বলেছি। আর কার কি নাম দিয়েছেন? ফাহাদ, পরে বলবো, এসে গিয়েছি নামো। ও রিকশার ভাড়া দিয়ে হেঁটে যাচ্ছে, আমি তার মুখের দিকে তাকিয়ে আছি, চিন্তা করতে করতে মুখে একটা কালো ভাব চলে আসছে। একটা কেবিনে ওই মহিলাকে রাখা। আমি দেখেই কেঁদে দিছি। মহিলা পুরা সেন্সলেস, নাকে নল দিয়ে খাবার দিচ্ছে, মাথায়, পায়ে, হাতে, মানে তার 60 ভাগ ব্যান্ডেজ করা। হাত পায়ের আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে, তাকে রক্ত দেয়া হচ্ছে। ফাহাদ আমাকে নিয়ে ডক্টরের কাছে গেল, বলল ও রক্ত দিবে। ডক্টর বলল আমি কিছু চেক আপ করে দেখি। ডাক্তার 1 ঘন্টা সব ফর্মালিটিস শেষ করে ফাহাদকে ভিতরে ডাকছে। ডক্টর তাকে বলছে সব ঠিক আছে। আমাকে একটা বেডে শোয়ানো হয়েছে, জীবনের প্রথম হসপিটালের বেডে শুয়েছি। আমি ফাহাদের হাত ধরে আছি। ও আমার হাত ওর 2 হাত দিয়ে ধরেছে। আমি ফাহাদের দিকে তাকিয়ে আছি আর ও আমার দিকে। ডক্টর ওকে বাইরে যেতে বলেছিল, কিন্তু আমি তার হাত ছাড়িনি বলে সে যায়নি। বেডের পাশে চেয়ারে সে আমার হাত ধরে বসেছে। ডাক্তার ইনজেকশন নিয়ে আমার হাতে দিয়েছে, আমি চোখ বন্ধ করে ফেলেছি। রক্ত দিচ্ছি, আর ফাহাদ বারবার ডক্টরকে জিজ্ঞেস করছে কি কি করা লাগবে, কি খাওয়া লাগবে, কিভাবে থাকা লাগবে। তার পাগলামি দেখে নার্সগুলো হাসছে। ডক্টর মুচকি হেসে বলল এত টেনশনের কিছু নেই, আপনি উনাকে ডালিম খাওয়াবেন, দেখবেন 2 দিন পর রক্ত টক বক করছে। কেবিনে থাকা সবাই হেসে দিল, কিন্তু ফাহাদের মুখে চিন্তার ভাব সরছে না। রক্ত দিয়া শেষ, আমার নিজেকে অনেক হালকা লাগছে, মনে হচ্ছে আমার শরীর থেকে অর্ধেক অংশ কেউ নিয়ে গেছে। ও আমাকে ওই মহিলার সাথে দেখা করাতে নিল, কিন্তু উনার সেন্স আসেনি, তাই ফাহাদ আমাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। বাজার থেকে ভালো মানের কিছু আঙুর, ডালিম কিনল। আরও কিছু খাবো নাকি জিজ্ঞেস করল, আমি না করেছি। তাও একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, আমরা বসে আছি। আমি বললাম, কিভাবে করেছিলেন অ্যাক্সিডেন্ট? ফাহাদ, আমি শম্ভুগঞ্জ পার হতেই একটা কুকুর সামনে পড়ল, আমি ব্রেক করতে যেয়ে দেখি ওই মহিলা আসছে, বারবার হর্ন বাজাচ্ছি, কিন্তু উনি শুনতে পাননি, যার কারণে এই দুর্ঘটনা। উনার ছেলে মেয়ে নেই? ফাহাদ, জানি না, পাগল মহিলা রাস্তায় ঘুরত। ও ফাহাদ, আয়েশা একটা কথা বলি। কি? ফাহাদ, আচ্ছা, উনি ভালো হলে কি আমরা আমাদের কাছে উনাকে রাখতে পারি না? কারণ উনার এই অবস্থার জন্য তো আমি দায় তো আমাকেই নিতে হবে। আর উনারও একটা আশ্রয় প্রয়োজন, যদি আমরা সেই ব্যবস্থা করে দেই। আমার মনে মনে তার প্রতি শ্রদ্ধা চলে আসল। একটা মানুষ কতটা ভালো হলে এমন কাজ করতে পারে। আমার কোনো সমস্যা নেই। ফাহাদ, ঠিক আছে, আমি ডক্টরের সাথে কথা বলে দেখি কবে ছাড়ে। এইবার ওয়েটার 1 প্লেট ভাত, মুরগির মাংস, মাছ,
মাছ ভাজি ডাল একেবারে খানদানি খাবার সামনে টেবিলে রাখছে। আমি সবই বুঝলাম, এত খাবার কে খাবে? আর একটা কেন প্লেট? ফাহাদ, সব তুমি খাবে, আর তোমার মনে মায়া দয়া থাকলে আমাকেও একটু দিও। ওর ফোন বেজে উঠেছে, স্ক্রিনে নাম দেখে বলল, কথা বলো না আম্মু। ফাহাদ, হে আম্মু। আম্মু, কি করছো? ফাহাদ, এই তো খেতে এসেছি, তোমরা কি করছো? আম্মু, আমি তোমার দাদার বাড়ি যাচ্ছি, তোমার যে ফুলকলি ভাবি ছিল সে নাকি পায়ে ডাল ফেলে দিছে, পা পুড়ে গেছে, তাকেই দেখতে যাচ্ছি। ফাহাদ, ফেলার আর জিনিস পেল না, এত বছর ধরে বাড়িতে আছে, এখনো ভাবির বুদ্ধি হলো না, কোনো কাজ কিভাবে করতে হয় শিখল না। মতি ভাই যে কেমনে ভাবিকে নিয়ে তাকে ভাইয়েই জানে। আম্মু, তোর সবকিছু নিয়ে মজা করা কি থামবে না? 2 দিন পর বিয়ে করবি, এখনো বড় হলি না। ফাহাদ, মাগো, এই 2 দিন কবে শেষ হবে? আব্বায় তো দেখার দিনই বিয়ে করিয়ে দিতে পারতেন। আব্বার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, তুমি আমার উপর একটু সদয় হইও মা। আম্মু, তোর বকবকানি শোনার টাইম নাই আমার, রাখলাম। ফাহাদ, আচ্ছা আমি খাবো, তুমি সাবধানে যাও, রাখছি। আমি তাদের কথা শুনে বোকা বনে চলে গেলাম। আমি ভাত সাথে 1 পিস মাংস প্লেট নিয়েছি। ফাহাদ, মাছটা নাও। আমি, কাটা। ফাহাদ, তো কাটা ফেল। আমি কাটা ফেলতে পারি না। ফাহাদ, তোমাকে নিয়ে তো আমার ঝামেলার শেষ নেই। আমি, বিয়ে করার দরকার নেই তাহলে। ফাহাদ, এটা তো আমার করতেই হবে, আমার যে তোমাকে চাই। আমার বাঁচার জন্য অক্সিজেন তো তুমি হয়ে গেছ। নাও তাড়াতাড়ি খাও, 2টা বেজে যাচ্ছে। আমি মাংস দিয়েই লঙ্কা করে তার মুখে দিলাম। ফাহাদ, আমি রোগী না, আপনি খান তাহলেই আমার খাওয়া হবে। আমি দিচ্ছি, ফিরিয়ে দিল, কিন্তু অপমান হবে। ফাহাদ, বাহ বাহ ম্যাডামজি, আমার তীর আমার বুকেই দিচ্ছ। আমি, তার মুখে দিলাম, সে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। আমি আবার একটা লঙ্কা নিয়ে তার মুখে দিলাম, সে আমার হাত ঘুরিয়ে আমার মুখে দিল। ফাহাদ, এইবার তুমি খাও। আমার লজ্জা লাগছে তার সামনে খেতে, তাও কোনো রকম খাচ্ছি। আমরা খেয়ে বের হয়ে গেলাম। ও ব্রিজ থেকে একটা বাসে উঠল, আমার হাত ধরে আমাকে তুলল। কোনো সিট খালি নেই, পিছনে আছি, ও আমার পিছনে দাঁড়িয়েছে, আমি তার সামনে। বাস চলছে। হঠাৎ বাস থামলে ও আমার দিকে হেলে পড়ে। একজন নেমে গেছে, ফাহাদ ওইখানে আমায় বসিয়ে দিল। ও আমার পাশেই দাঁড়ানো, আমার সিটের উপর ওর ডান হাত আর বাম হাতটা পকেটে রাখা। আমার সিটের উপর রাখা ওর হাতটা আমি আস্তে করে ধরলাম। ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমার হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে সে ডান হাতটা আমার গলায় জড়িয়ে ধরল, আর বাম হাত পকেটে থেকে বের করে আমার বাম হাত ধরল। আমি ওর হাত গালে লাগিয়ে আছি। হঠাৎ বাস জোরে ব্রেক করল, আমি হেলে সামনে চলে গেছি, আর একটু হলে সামনে সিটে মাথা লাগত। আমার তখন মনে হলে ফাহাদ কই। পাশে তাকিয়ে দেখি সে নেই। আমার বুকে আবার ভয় ভিড় করল। আমি আমার ডান পাশে তাকাতেই দেখি সে জানালায় কনুই রেখে ওর হাতের তালুতে গাল রেখে হাসছে। আমি এইবার একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। ফাহাদ, ভয় পেয়েছিলে? আমি, মোটেও না। ফাহাদ, দেখতেই পাচ্ছি। আমি, ভুল দেখছেন। আচ্ছা আপনি এখানে কখন আসলেন? আর আমি কখন ঘুমিয়েছি? ফাহাদ, ওই মহিলা নামার পরেই আমি বসেছি, এতক্ষণ আমার বুকে মাথা রেখে আরামে ঘুমিয়েছি। লোকজন আর চোখে তাকিয়ে তাকিয়ে নেমেছে, আমার তো খুব লজ্জা লাগছে। আমি, এত লজ্জা তাহলে ফেলে রাখতেন, এখন কথা শোনাচ্ছেন কেন? ফাহাদ, আরে কথা কই শুনলাম, তোমাকে জানালাম আর কি। আমি, থাক বুঝছি। ফাহাদ, আচ্ছা তুমি কি জানো তুমি যে নাক ডাকো? আমি,
এইবার আমাকে মিথ্যা ক্যাসে ফাঁসাচ্ছেন, আমি খুব ভালো জানি আমি নাক ডাকি না। ফাহাদ, আমি মিথ্যা বলছি? আমি, না মজা নিচ্ছেন? ও হেসে আমার গাল টেনে দিল। ও একটা প্যাকেট থেকে ওষুধ বের আমাকে বুঝিয়ে দিচ্ছে কখন কোনোটা খাবো, আমিও মনোযোগ দিয়ে দেখছি, ও আমাকে সব বুঝিয়ে দিয়েছে। ফাহাদ বাইরে তাকিয়ে আছে, আমি তার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। ও এতই তাড়াহুড়ায় বের হয়েছে, নর্মাল জুতা পরে চলে আসছে, প্যান্ট আর একটা সাদা শার্ট পরা, কোনো কিছুই আয়রন করা না। শার্টটা মনে হয় ধুয়ে রাখার পর যেইভাবে খুঁচ হয়ে থাকে ওই অবস্থায় পরে চলে আসছে। ওর চুলগুলো এলোমেলো, মুখে খুঁচা খুঁচা দাড়ি, ওকে এইভাবে বেশ মানাচ্ছে, যদি শার্টটা আয়রন থাকতো পারফেক্ট লাগতো। বাসা চলে আসছে, সবাই নামছে, আমরা পিছনে থাকায় সবার শেষেই নামলাম। 5:17 বাজে, আমরা রিকশায় বাসার দিকে যাচ্ছি। ও আমাকে আবার সব বুঝিয়ে দিচ্ছে, কোনো ওষুধ কখন খাবো, কি করব সব। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করল আজকের জন্য, ওর যা যা বলা দরকার ও সব বলছে, কিছু বাদ দেয়নি। পুরা রাস্তা ও এই কথা বলেই গেল। বাসার সামনে রাস্তায় রিকশা থামছে, আমি নেমে পড়েছি, সে বসে আছে। ফাহাদ, ঠিক আছে যাও তাহলে। আমি, আপনি বাসায় আসবেন না? ফাহাদ, না। আমি, কোথায় থাকবেন? ফাহাদ, আমার বন্ধুর বাসা আছে, ওইখানে থাকবো রাতটা, সকালে উঠে আবার চলে যেতে হবে, অফিসে অনেক কাজ জমে গেছে এই কিছুদিনে। আমি বাসায় যেতেই মায়ের হাজার প্রশ্ন, আমি এইসব পাত্তা না দিয়ে নিজের রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল, ফাহাদের ফোন। 8টা বেজে গেছে, এই কতদিনে আমার পড়ার খুব ক্ষতি হচ্ছে, কোনো কিছু নিয়মের মধ্যে নেই। মাও কিছু বলছে না। আবার ফোন বাজল। আমি, আসসালামু আলাইকুম। ফাহাদ, ওলাইকুম আসসালাম, এত দেরি কেন হয় ফোন ধরতে? আমি, ঘুমিয়েছিলাম। ফাহাদ, উঠো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে, খাবার 3 ঘন্টা আগে ওষুধ খাবার কথা ছিল, ভুলে গেছ না? আমি, হুমম। ফাহাদ, যা যা বলছি তা কর। আমি, কি? ফাহাদ, ব্যাগ থেকে ডালিম বের কর, ধুয়ে খাও, তারপর প্রেসক্রিপশন বের করে দেখ ওষুধের পাশে নাম আছে, কখন কোনোটা কতবার খাওয়া লাগবে দেয়া আছে, ঠিকঠাক বুঝে ওষুধগুলো খাও, না বুঝলে আমাকে জানিও। আমি, ঠিক আছে। ফাহাদ, যাও উঠো। আমি, হুমম যাচ্ছি। ফোনটা কেটে পাশে রেখে হাত মুখ ধুয়ে এসে ও যা যা বলল তাই করেছি। আমি 10টা বাজে পড়ছি, এমন সময় মা এসেছে। মা, আমাদের গ্রামে যেতে হবে। আমি, কেন? মা, তোর দাদার মৃত্যু বার্ষিকী নভেম্বরে 9 তারিখ, ভুলে গেলি? প্রতি বছর এই সময় যাই, তোর বাবা বলছে এইবার মাদ্রাসার সব ছাত্রদের খাওয়াবে, তাই 2 দিন আগেই যাওয়া লাগবে। আমি, মা আমার ডিসেম্বরে পরীক্ষা, এখন কি দাদু বাড়ি গেলে পড়া হবে? মা, কিচ্ছু করার নেই, বাসায় তো তোকে একা রেখে যাওয়া যাবে না, তোর বাবা বলছে ব্যাগপত্র গুছিয়ে রাখতি, সকাল 9টায় গাড়ি আসবে। আমি, ঠিক আছে। গ্রামে গেলে তো ভালোই লাগে, তবে পড়াশোনাটা হবে না, এই যা, বাসায় এসে রাত দিন এক করে পড়া শুরু করব। খাওয়া শেষ করে 12টা পর্যন্ত পড়ছি, শরীর ফুরবল লাগছিল তাই শুয়েই ঘুমিয়ে গেছি। কি সুন্দর রাস্তা, ফাহাদ আমার হাত ধরে হাঁটছে, রাস্তাটা সমুদ্রের দিকে যাচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে চলে আসছি। হঠাৎ ফাহাদ আমার হাতটা ছেড়ে দিল, সে আস্তে আস্তে দূরের কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। আমি জোরে চিৎকার করে ডাকছি, ফাহাদ আমাকে রেখে যাবেন না প্লিজ ফাহাদ। আমার ঘুম ভেঙে গেল, আমি ভয়ে গলা শুকিয়ে গেছে, ফ্যান চলছে তাও ঘামছি। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখেছি? বালিশের নিচ থেকে ফোন বের করে দেখি 7টা মিস কল, 2টা মেসেজ। মেসেজগুলো ভিউ করলাম। ঘুমিয়ে যেও না, বনুকে ফোন দিয়েছিলাম, তখন বলল তুমি পড়ছো তাই ডিস্টার্ব করছি না। 12:05। এতগুলো ফোন করেছি ধরনি,
তার মানে ঘুমিয়ে গেছো, একটু কথা বলে ঘুমালে কি হতো? কি আর করা, আমার পুরা কপাল, রাতে ঘুম ভাঙলে এই অভাগার কথা মনে পড়লে ফোন দিও। 145 AM। আমি মেসেজ থেকে বের হয়ে ওর নাম্বারে কল দিলাম, 4টা বাজে। কল হতেই সাথে সাথেই ফোন রিসিভ করল। আমি, মনে হলো আমার কলের অপেক্ষায় ছিলেন। ফাহাদ, সব সময় থাকি দুর্ভাগ্য তুমি বুঝো না। আমি, ঘুমিয়ে গেছিলেন? ফাহাদ, না, সকালে 6টায় ট্রেন, এখন ঘুমালে যেতে পারতাম না। আমি, কি করছেন? ফাহাদ, কার্ড খেলছিলাম। আমি, আপনি কার্ড খেলেন? আমি আপনাকে এমন কখন ভাবিনি আপনি এমন করতে পারলেন। ফাহাদ, আরে গাধি, এইসব সবাই খেলে। আমি, তারা খেলে খেলুক, আপনার কেন খেলা লাগে? আপনার কি টাকা কম আছে নাকি যে কার্ড খেলে টাকা মেরে খাওয়া লাগবে? ফাহাদ, কি যন্ত্রণায় পড়লাম। আমি, হে হে, এখন তো জেনে গেছি তাই যন্ত্রণাই মনে হবে, আমি কাল বাবাকে বলবো এই ছেলে এইসব করে। ফাহাদ, তোমার বাবা ও খেলে আসছে পিচ্ছি, এইগুলা শুনলে তোমার বাবা তোমাকে বলদি উপাধি দিতে 1 মিনিটও ভাববে না। আমি, কাল গ্রামে যাব। ফাহাদ, জানি, খাদিজা বলছিল। আমি, ঠিক আছে, ঘুমাবো, রাখছি। ফাহাদ, ফোন করেই শুধু রাখছি। আমি, বাই। ফাহাদ, বাই। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে মা ডেকে গেছে, উঠিনি। বুবু খাদিজা ও 2বার টহল দিয়ে গেছে। আমি আমার মতো ঘুমাচ্ছি। একটা ভয়ঙ্কর পায়ের আওয়াজ, যার পায়ের আওয়াজে পুরা বাড়ি কেঁপে উঠে। আমি তাড়াতাড়ি উঠে বিছানা রেডি করে নিলাম। বাবা রুমে ঢুকছে। বাবা, তোমার মা বলল তোমার নাকি ঘুম শেষ হয় না। আমার মাকে আর কি বলবো, জানে বাবাকে ভয় পাই, কি দরকার ছিল বাবার কানে এইসব ঢুকানোর। আমি, না বাবা, পড়া শেষ করতে রাত হয়ে গেছিল তাই। বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, গাড়ি চলে আসছে। বাবা চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। বাবার সামনে গেলে আমার 1 পা কবরে আর 1 পা আগুনে থাকে। সবাই বলে আমার বাবা এমন, আমার বাবা তেমন, যা চাই তাই দেয়। বাবার কাছে নাকি কোনো ছেলে প্রপোজ করছে, কোনো ছেলে কতদিন ঘুরেছে সব বলে। এমন অনেক ন্যাকা বান্ধবীও ছিল যারা বলেছে বাবার সাথে রাতে ঘুমায়। বাপরে, আমার সাথে এমন ঘটলে তো আমি ঘুমের মধ্যে স্টক করতাম। মা, আয়েশি, তোর বাবাকে কি আবার ডাকা লাগবে? আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম, গোসল করে নিয়েছি। ওইখানে পুকুরে যেয়ে গোসল করাটা আমার মুঠেও ভালো লাগে না। আমি নীল জামায় গোল্ডেন আর কমলা সুতায় কাজ করা আর নীল প্যান্ট, কমলা ওড়না। আমি ওড়নার আঁচল ছেড়ে একপাশে রেখে দিয়েছি, আর আমার ছোট লাগে যে 4-এর 5টা জামা নিয়েছি, ফাহাদের দিয়া জামাটাও নিয়েছি। গাড়ি চলে আসছে, বড় মাইক্রো কার। এটা আমার 3 মামা আর আম্মুরা 2 বোন মিলে কিনেছে, যে যার প্রয়োজন মতো ব্যবহার করে। আমরা গ্রামে গেলে বা ফ্যামিলি ট্যুরে গেলে সবাই এই গাড়ি করেই যাই। গ্রামে যেতে 2 ঘন্টা লেগেছে, 11:30-এ পৌঁছলাম। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে গেইটে। আমরা যেতে সবাই এগিয়ে এসে জড়িয়ে ধরল। আমাদের বাড়িটা তেমন বড় না, আবার ছোট বলাও যাবে না। আমার আব্বুরা 2 ভাই নেত্রকোনা, আর বাকি আছে একজন, উনি আমার আব্বুর চাচাতো ভাই। বাড়িতেই থাকেন, দেখাশোনা করেন বাড়ির সব। আমার দাদারা 3 ভাই ছিল। আমার দাদার ছেলে আমার বাবা কাকা, আর এক দাদার ছেলে যেই কাকা বাড়িতে থাকেন উনি, আর এক দাদার 4 ছেলে, সবাই ঢাকা থেকে, একজন ইঞ্জিনিয়ার, আর 2 জন প্রফেসর, আর জন ব্যবসা করেন। যেই কাকা ইঞ্জিনিয়ার উনি বাড়িতে একটা 2 তলা বাড়ি করেছেন, উইটা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। আমরা আমাদের ঘরে আসলাম, বুবুরা বুবুদের ঘরে, সব কিছুই রেডি করা। আমার বাড়িতে থাকা কাকার বউকে সবাই বৌমা ডাকি। বৌমা রান্না করে রেখেছেন, সবাইকে খাবার জন্য ডাকছে। আমরা সবাই খাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। রাতে বারবিকিউ হবে, সেই সবের কাজ হচ্ছে বাড়িতে। আমি, বুবু, খাদিজা, শাকিরা,
সন্ধ্যা সবাই মিলে ঘুরতে বের হলাম। ওরা আমাদের চাচাতো বোন। সেই ঘোরাঘুরি হয়েছে, হঠাৎ করে এত হাঁটায় সবার পায়ে ব্যথা করছে। বাড়ি যেতে যেতে মাগরিবের আজান পড়ছে। আমি রুমে গেলাম, মা বলল 2 তলায় পানির জগ গ্লাস রেখে আসতে। আমি, কিন্তু মা ওইখানে তো কেউ থাকে না, শুধু কেন জগ গ্লাস রাখব? মা, তোকে আমি এখন এইসব বলতে পারবো না, যা বলছি তা কর। প্রশ্ন করে আমার মাথাটা খাস না। অনেক কাজ তোর বাবার কাজেই সব উল্টা পাল্টা, আগে থেকে জানালে তো আমি সব রেডি করে আসতাম। আমি জানি মার মাথা গরম আছে, এখন কিছু বললে মা মুখে কিছু বলবে না, সব হাতে চলবে। এই বয়সে এইসব করে, ছোট হলে খাদিজা আমাকে সব সময় কথা শোনাবে। আর বাবা এমনি নাকের ডগায় দম থাকতে বলবে, এ আসছে সে আসছে। আজও হয়তো এমন কাহিনী ঘটবে। আমি জগ গ্লাস 2 তলায় রেখে আসছি। 2 তলায় তেমন কিছু নেই, একটা বিছানা, একটা আলমারি আর একটা বড় সাইজের টেবিল, ওইখানে রাখা 4টা চেয়ার। রুমটা অনেক বড়, পাশে আর একটা ছোট রুম, ওইখানে একটা সিঙ্গেলের থেকে সামান্য বড় খাট আর একটা শেলফ। আমার ফাফাত ভাইয়ের মার্চ মাসে বিয়ে হয়েছিল, তখন 2 তলার 2টা রুমে বড় সাইজের আয়না লাগানো হয়েছিল সাজার জন্য, তারপরে ওইগুলো আর খুলেনি। আমি 2 তলা থেকে নেমে বুবুদের ঘরে চলে গেলাম। বুবু পিছন ফিরে একা বিছানায় বসা, তাদের ঘরে কেউ নেই। সবাই বারবিকিউ এর আয়োজন নিয়ে ব্যস্ত। আমি ওদের বাইরের গেটটা হালকা করে লাগিয়ে ওর কাছে যাচ্ছি, তখন বোঝা যাচ্ছে কেউ ফিস ফিস করে কথা বলছে। আমি আর এক পা এগোতেই বুঝে গেলাম বুবু কারোর সাথে কথা বলছে, কিন্তু কেন? বুবুর তো কারোর সাথে কিছু নেই, তাহলে এভাবে কেন কথা বলছে? আমি দরজায় দাঁড়িয়ে ওর কথা শুনছি। বুবু, হে হে, তুমি আসো। কোনো অসুবিধা নেই, ও কিচ্ছু জানে না। বুবু, আরে পাগল নাকি? আচ্ছা, সাবধানে আসো। বুবু, ঠিক আছে, আমি ওকে পাঠাচ্ছি। বুবু, ওকে, আল্লাহ হাফেজ। আমি অবাক হচ্ছি, বুবুর আবার কার সাথে কি চক্কর চলছে? আমাকে না করেই বুবু নিজেই এই সব করছে। আমি আস্তে করে বুবুর কাছে গেলাম। বুবু বলে ডাক দিতেই বুবু চমকে গেছে। বুবু, কিছু বলবি? আমি, না, কি করছিলে? বুবু, এই তো বসে আছি। আমি, বুবু আমাকে মিথ্যা বলল। আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি তো কখনো কিছু লুকাইনি। বুবু কেন লুকোল? বুবু কি আমাকে বিশ্বাস করে না? হুমম। বুবু, চল বাইরে যাই, দেখি বাকিরা কি করছে। আমি, উঠো। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। একটা বড় টিনের ড্রামের মতো কিছু একটা নিয়েছে, এর মধ্যে তারের মতো নেট বানিয়ে ড্রামের উপর দিয়েছে। এখানে মুরগের রানগুলো দেয়া হচ্ছে। বুবু ফোন বের করে ছবি তুলছে। খাদিজাকে বলেছিলাম আব্বুর ফোনটা এনে দিতে, হারামি আমার একটা কথাও শুনে। আমি, বুবু। বুবু, কি? আমি, আমি কাজ করছি, এমন পোজে কিছু ছবি তুলে দাও। বুবু, ছবি তুলে কি করবি? মানুষকে বলবি তুই কাজ করছিস। কেউ বিশ্বাস করবে? আমি, উফ, বুবু সবাই কি কাজ করে? নিজের চোখে দেখার আগেই তো ক্যামেরার চোখে দেখে। বুবু, দাঁড়া, ঠিক করে, বেশি ভাব নিবি, আগুনের মধ্যে ফেলে দিব। আমি, ইচ্ছামতো কিছু ছবি তুলে নিলাম। হঠাৎ সাইম 2টা ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। বাবা এগিয়ে গেল। বাবা এসেছে? সাইম, হে আসছে। বাবা, ঠিক আছে, তুমি ব্যাগগুলো উপরে রেখে আসো। সাইম উপরে চলে গেল ব্যাগ নিয়ে। বাবা আমার মাকে ডেকে বলল, বাবা, সখী তাড়াতাড়ি আসো, ওরা চলে আসছে। মার সাথে কাকিও বের হল। আমি, যেইভাবে সবাই দৌড়াচ্ছে মনে হচ্ছে জামাই আসছে। বুবু ফিক করে হেসে দিল। আমি, ঠিকই তো, কে এমন আসলো যে বাড়ির সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল? বুবু, তুই যা, ফ্রেশ হয়ে নে। আমি, এখন আবার ফ্রেশ হব কোনো দুঃখে?
নাকি আবার আগের বারের মতো পত্রপক্ষের সামনে বসাবে? বুবু, হতেও পারে, আবার হাসছে। আমি আমার মতো ঘরে চলে আসলাম। আমার তো সারাদিনই মনে ছিল না ফাহাদের কথা। ওষুধও খাইনি, আনারগুলো ও আনতে ভুলে গেছি। আমার খুব খিদে পাচ্ছিল। আমি ডাইনিংয়ে যেয়ে দেখি 5-এর 6টা বোল রাখা, সবগুলো ঢাকনি দিয়ে ঢেকে রাখা। আমি একটা ঢাকনা সরালাম, দেখি দুধে সেমাই ডুবানো, আর একটা খুলে দেখি আলুর চপ বানানো। পরপর সবগুলো ঢাকনি খুলে দেখি চিপস ভাজা, সমুচা, বড়া বানানো। রান্নাঘরে যাওয়ার আগেই পোলাওয়ের মিষ্টি গন্ধ নাকে আসছে। আমি রান্না করা সব খাবার খুলে দেখি, বাহ, খুব আয়োজন হয়েছে, নিশ্চয়ই কোনো নামি দামি মানুষ আসছে। আমি টিভিটা অন করে বিছানায় গুটিসুটি হয়ে বসলাম। পায়ের উপর বালিশ রাখলাম, এর উপর প্লেটটা রাখলাম। প্লেটে করে 2টা সমুচা, 4টা বড়া আর একটা চপ নিয়েছি। এইগুলো আমার খুব পছন্দ। সারাদিন দিল, সারাদিনই খেতে পারব। আমি টিভিতে জবা দেখছি। এই এক জাতীয় নাটক বললেই চলে, কত লীলা খেলা যে চলছে, যারা দেখে তারা ভালোই জানে কাজের মেয়ে ব্যারিস্টার ভাবা যায়। ভাগ্যিস আমার আম্মাজান এইসব দেখে না, দেখলে সারাদিন ভাঙ্গা রেডিও ওর মতো বাজত। তবে আমি উল্টা, মা দেখে না, তাই মায়ের কাজটা আমি করে দেই। এর মধ্যে মায়ের ডাক বাইরে থেকে ডেকে ডেকে আসছে, মা, আয়েশা, আয়েশা। আমি চুপ করেই আছি। এখন যদি কথা বলি তাহলে বাড়ির সবার সামনে মা আমার নাক কাটতে ভাববে না, তাই যা বলার ঘরে এসেই বলুক, হজম করে নিব। মা, আয়েশা, ঘরে চলে আসছে। আমি, মা আসতে বাড়িতে না, মেহমান এসেছে। মা, তোর কি সেই খেয়াল আছে? আমি, আমার এইসব মেহমান মোটেও ভালো লাগে না। সামনে যাওয়া জিজ্ঞেস করা অসহ্যকর। মা, কবার ডাকা লাগে, কানে কি তুলো দেয়া? আমি, সেই তো ঘরে আসা লাগলো, তাহলে বাইরে থেকে কেন ডাকা লাগে? মা, তোর মতো বদ মেয়ে থাকতে কি কোনো মার শান্তি আছে? আমি, মা আমাকে একদম বকা দিবে না, আমি এখন আর ছোট নেই। মা, আচ্ছা তোমার আব্বাকে ডাকি তাহলে, শোনাই এই সব। আমি, উফ, মা কি বলবে, তাড়াতাড়ি বল, আমি সিরিয়াল দেখছি। মা, এইসব শয়তান বান্দর দেখেই ওদের মতো হচ্ছিস। আমি, তুমি কি আমাকে বকা দেওয়ার জন্য এনেছ? মা, তোকে মুনা রেডি হতে বলেছিল, হোসনি কেন? আমি, এখন রাতে কি জন্য রেডি হব, কোনো মহাপুরুষের সামনে নিবা? মা, খাবারগুলো রেখে যেতে পারলাম না, গিলতে বসে গেছিস। তুই কিন্তু এখন অতিরিক্ত কথা বলিস আয়েশি, মাথা এমনি গরম, তুই উল্টা পাল্টা বললে তোর কপালে দুঃখ আছে। আমি, মা তুমি যাও, তোমার মেহমানদের খাতির আত্তি কর। মা, তাড়াতাড়ি রেডি হ। আমি, পারব না। মা, খাদিজা তোর বাবাকে ডেকে দে তো। আমি রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখে ডাব সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। রুমে এসে টাওয়াল খুঁজে পাই না। মা আজ খুব ব্যস্ত, তাও বাড়ির যে যা বলবো তাই করে দিবে, আমিও একটু জ্বালাই। আমি, মা, আম্মা, ও মা। মা, কি মা, বাড়িতে মানুষ দেখলে তোমার গলার স্বর বেড়ে যায়? এই মেহমানদের সাথে আমারও বেশ খাতির যত্ন হবে, কারণ মাকে যা বলবো তাই করবে, না পারবে বলতে, না পারবে মারতে। অবশ্য মেহমান যাওয়ার আগের দিন থেকে আবার আগের মতো হয়ে যাওয়া লাগবে, না হয় আমাকে কাবাব বানিয়ে শুটকি দিয়ে দিবে। আমি, টাওয়াল কই? মা ছোট রুম থেকে টাওয়াল এনে আমার হাতে দিল। মা চলে যাচ্ছিল, আমি আবার ডাক দিলাম। আমি, মা। মা, কি? আমি, আমার খাবারগুলো কই? মা, আছে মা আছে, আমি সব রেখে দিছি। আপনি এইবার দয়া করে বের হন। আমার ভালোই লাগছে মাঝে জ্বালাতে। আমি, কে এসেছে? মা, বাইরে বের হয়েই দেখেন। আমি খাটের উপর থেকে ওড়নাটা কোনো রকম দিয়ে বের হয়ে যাচ্ছি। মা আমার পিছন থেকে হাত ধরে আটকালো,
তারপর ওড়না মাথায় দিয়ে বাকিটা কাঁধের পিছনে ফেলে দিল। আমি বের হয়ে বাইরে দাঁড়াতেই দেখি ফারিয়া। ও আমাকে দেখেই চিৎকার করে ডেকে উঠল, ফারিয়া, ভাবি! দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমিও ওর মতোই ওকে জড়িয়ে ধরলাম। ফারিয়া, এতক্ষণ কোথায় ছিলে ভাবি? আমি আসার পর থেকে তোমাকে খুঁজছি। আমি তো জানি না তুমি এসেছ। কার সঙ্গে এসেছ? ফারিয়া, ভাইয়া। আমি, ফাহাদ। ফারিয়া, কয়টা ভাই আমার? আমার গাল টেনে টেনে বলল। আমাকে তো কিছু বলেনি। ফারিয়া, ভাইয়া তোমাকে কতগুলো কল করেছে দেখ, ভাইয়া তোমার সাথে রাগ করছে। মামুনি আসেনি? ফারিয়া, বাবাকে একা রেখে আসেনি, বিয়ের পর সবাই আসবে। এখন আমরা দুই ভাই বোন এসেছি। তুমি যাও ভাইয়ার সাথে দেখা করে আসো। আমি খাদিজার সাথে আছি। আমি খুঁজছি কিন্তু ও তো নেই, ফারিয়াকে কি জিজ্ঞেস করব? তখন বাবা এসে বলল ফাহাদ উপরে দেখা করে আসতে। আমার লজ্জা লাগছে সবার সামনে উপরে যেতে, সবাই কি ভাববে। ইস! বাবা, কি হলো, যাও দেখ ওর কি কি লাগবে। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি, আমার কেমন অস্থিরতা কাজ করছে, কেন এমন হচ্ছে? আমি একেবারে ওর রুমের সামনে চলে আসছি। কি করছে ও? আমাকে দেখে ও কি করবে? আমি রুমের সামনে যেতেই দেখি ও পিছন ফিরে কারোর সাথে ফোনে কথা বলছে, এক হাত কানে অন্য হাত জানালায় ধরে রেখেছে। আজও ও শার্ট পরা, একটা এস কালার শার্ট। ওকে যতবার দেখেছি ততবারই দেখেছি শার্ট পরা, আর সব শার্ট এক কালার। আর ফর্মাল প্যান্ট পরা, প্যান্টটা ডিপ এস কালার হবে। আমি গুটিসুটি পায়ে তার দিকে হেঁটে যাচ্ছি। আমি একেবারে তার কাছে চলে আসছি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলতে পারছি না। লজ্জা ভয় কিছুই লাগছে না, তাও জানি কেমন লাগছে। ওর কথা বলা শেষ হতেই সামনের দিকে ফিরে আমার সাথে ধাক্কা খেল। তাও আমাকে না দেখার ভান করে চলে গেল। ও ফোন বিছানায় রেখে ব্যাগ থেকে টি শার্ট বের করল, একটা আর একটা প্যান্ট। ওয়াশরুম চলে গেল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ওর বিছানায় রাখা ফোনটা, ওয়ালেটটা বিছানার পাশে রাখলাম। ব্যাগটা নিয়ে টেবিলের উপর রাখলাম। এই রুমের এক কর্নারে একটা ছোট বারান্দা আছে, ওইখানে দাঁড়ালে বাড়ির সবকিছু দেখা যায়, বাইরের পুকুর পর্যন্ত। নভেম্বর মাসের অর্ধেক, হালকা হালকা ঠান্ডা পড়ছে, বাইরে থেকে ঠান্ডা বাতাস আসছে। এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। আমি ভিতরে গেলাম, দেখি ওর চুল ভিজা, হাতে ভিজা টাওয়াল, শার্ট ভিজা। আমি ওর হাত থেকে ভিজা কাপড়গুলো নিতে চাইলাম, ও দিল না। আমারও দেখার আছে এইগুলো কই শুকাতে দেয়। ও ঘরে বাইরে তার খুঁজছে এইগুলো শুকা দেবার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। আমিও কিছু বলবো না, ভাব নিশো না, এইবার দেখ কেমন লাগে। শেষে খুঁজে না পেয়ে চেয়ারের উপর রেখে দিল। আমি হাসতে হাসতে বললাম, কি দম শেষ? ও কোনো পাত্তা দিল না। আমি ছোট রুমে যেয়ে ওর কাপড়গুলো তারে শুকা দিলাম। আমি আবার ওর কাছে গেলাম। ও বাম পাশে আসতে চায়, আমি ওর সামনে দাঁড়াই, ডান পাশে যায়, আমি ওর সামনে দাঁড়াই। ফাহাদ, কি সমস্যা? আপনার কি সমস্যা? ইগনোর করছেন কেন? ফাহাদ, তোমার কি আমার ইগনোরে কিছু আসে যায়? রাতে কথা বলার পর কি একবার ও ফোন করেছ? আমি সারাদিন কতগুলো কল দিলাম, তাও ধরলে না। ওর কথা শেষ করে আবার পাশ কেটে চলে যাচ্ছিল, আমি ওর কোনোই ধরে আটকালাম। ফাহাদ, কি? সরি। ফাহাদ, সরি কেন বলছো? আমি তোমাকে জ্বালাই তাই আমি সরি। আমার কান্না চলে আসছে, আমি প্রায় কেঁদে কেঁদেই বলছি। আর এমন হবে না, এখন থেকে সব সময় আপনার কথা শুনব,
আপনাকে না বলে কোথাও যাব না, সব আপনার কথা মতো করবে, আপনি যখন চাইবেন তখনই কথা বলবো। আপনি শুধু বাবাকে বললেন আপনি আমার জন্য ফোন এনেছেন, আমার লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করতে একদম ভালো লাগে না। ফাহাদ আমার সামনে এসে দাঁড়ালো, আমি মাথা নিচু করে আছি। ও আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল, ঠিক আছে আমি আঙ্কেলকে বলে যাব, আমি চাই তুমি শুধু আমার কথা একটু ভেবো, আমার সাথে একটু কথা বল, আমি আর কিচ্ছু চাই না। আমার চোখের পানি তাও পড়ছে। ফাহাদ আবার কাঁদে। সবাই ভাববে আমি না জানি তাদের মেয়েদের উপর কত নির্যাতন করি। কান্না থামাও। আমি সরি। ফাহাদ ঠিক আছে ভেবে দেখব। আমি সরি তো, মাফ করে দেন। ফাহাদ করতে পারি এক শর্তে। আমি কি? ফাহাদ ফারিয়ার মতো জড়িয়ে ধরলে। আমি ওর কথা শুনে ওর দিকে তাকালাম। ফাহাদ জানতাম পারবে না, থাক আমার রাগ নিয়ে কার কি আসে যায়। তুমি নিচে যাও, ফারিয়া একা আছে, ভালো না লাগলে সকালে আবার বাসায় যাওয়ার জন্য পাগল করে দিবে। ও কথাগুলো বলে আমাকে পাশ কেটে চলে যাচ্ছিল, আমি এইবার তার সামনে যেয়ে দাঁড়ালাম। ফাহাদ কি কিছু বলবে? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরেছি। ওর দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সেকেন্ড পর আয়নায় তাকালাম, দেখি ও আয়নায় আমার দিকে তাকিয়ে আছে। আমি লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম। আমি দৌড়ে চলে আসছিলাম, ও আমার হাত ধরতে যেয়ে হাত ধরতে পারিনি, তবে ওড়না ধরে ফেলেছে। ওড়নায় জোরে টান দিতেই আমি আবার ওর সামনে চলে আসলাম, ও আমার দিকে এগোচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, 2 পা পিছনে যেতেই আমি ওয়ালের সাথে মিশে গেলাম। ও আমার দিকে তাকিয়ে আছে, হাতটা আমার মাথার পাশে ওয়ালে রাখল, আমি লজ্জায় চোখ নামিয়ে নিয়েছি। ফাহাদ ভালোবাসি। আমি আপনার না সকালে ঢাকা যাবার কথা ছিল। ফাহাদ ভালোবাসি। আমি আপনি সব জানতেন তাই না? ফাহাদ ভালোবাসি। আমি ফারিয়াকে নিয়ে আসবেন, মার ফোন দিয়েও তো আমাকে জানাতে পারতেন। ফাহাদ ভালোবাসি। আমি কিছু বলতে পারছি না, ও আমার মুখের সামনে চলে আসছে, আমি ওকে ধাক্কা দিয়ে দৌড়ে বের হয়ে গেলাম, আমার হার্টবিট বেড়ে গেছে। এই ছেলে তো অনেক খুন করার জন্য এখানে এসেছে। আমি সিঁড়ি দিয়ে মা বলল ফাহাদকে ডাক দিতে, খাবার রেডি। আমি আবার যাব নাকি ওর কাছে, মাত্র যা হলো, ও কি এখন গেলে আর ছাড়বে? আমি ঘরে এসে খাদিজাকে বললাম তোর ভাইয়াকে বল খাবার জন্য ডাকছে। খাদিজা ডাকতে চলে গেল। আমি বুবু আর ফারিয়া গল্প করছি সামনে ঘরে। এই ঘর থেকে বাইরের সব কিছুই মোটামুটি দেখা যায়, জামাই রাজা আসছেন তাও দেখা যাচ্ছে। ডাইনিং এ বাবা, ফাহাদ, ফারিয়া, খাদিজা বসেছে। আমাকে মা বলেছিল আমি বসিনি, মার কাছে রাখা আমার রাখা খাবারগুলো নিয়ে টিভির সামনে বসলাম। চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে গান কোথায় আছে খুঁজছি। আমি একটা হিন্দি গানে রেখে বাম হাতে মার ফোন নিয়ে ফেসবুকে ঢুকলাম, অনেক দিন পর 4টা মেসেজ ঝুলে আছে। 3টা রিকোয়েস্ট। আমার মেসেজ রিকোয়েস্ট ঝুলে থাকতে দেখলে ভালোই লাগে। ফারিয়া আর খাদিজার খাবার শেষ, মা বলল ওকে নিয়ে 2 তলার ছোট রুমে শুতে, আমাদের পাশের রুমে ফাহাদ থাকবে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ফারিয়া খাদিজাকে রেখে যাবে না, ওদের 2 জনের খুব ভাব হয়ে গেছে বুঝাই যাচ্ছে। আমি মা তাহলে ওরা 2 জন উপরে থাক, আমি বুবুর সাথে থাকব। মা ওরা 2 জন বাচ্চা মানুষ, কি বুঝবে, তুই ওদের নিয়ে উপরে শো গিয়ে। আমি কিন্তু মা ওই বিছানা তো সিঙ্গেল একজনের জন্য, তুমি বরং উনাকে বল ছোট রুমে থাকতে, আমরা বড়টায় শুয়ে পড়ব। মা তোর কি মাথা খারাপ, ও জামাই বেটা, ওকে কি করে এইসব বলবো? আমি তুমি না পারলে আমি বলবো। মা সাবধান, এই কাজ করলে তোর কপালে দুঃখ আছে। আমরা উপরে চলে গেলাম, আমি ছোট রুমের বিছানা চাদর ঠিক করে একটা হালকা কম্বল নিয়ে নিলাম,
ওইদিকে ফাহাদ ফারিয়াকে ডাকছে। ফারিয়া ফাহাদের রুম থেকে এসে আমাকে বলছে, ফারিয়া, ভাবি ভাইয়ার বিছানাটা গুছিয়ে দিতে বলছে, তুমি আমাকে একটা কম্বল আর একটা সাউইপ দাও। আমি, সাউইপ দিয়ে কি করবে? ফারিয়া, ভাইয়ার বিছানাটা ক্লিন করে দিতে বলছে। আমি, তোমাকে এইসব করতে হবে না, তুমি শুয়ে পড়, আমি ঠিক করে দিয়ে আসছি। আমি ওর রুমে গেলাম। ও বিছানায় আধ শুয়ে পিছনে বালিশ রেখে ফোন চাপছে, আমি কোমর হাত দিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমি, কি সমস্যা আপনার? আপনি তো আমাকে বা খাদিজাকে ডাক দিলেই পারতেন, ফারিয়াকে কেন বলা লাগলো? ফাহাদ, ওয়াও। আমি, কি? ফাহাদ, কি লাগছে ম্যাডাম? কোমরে ওড়না বেঁধে কোমরে হাত দিয়ে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো। পুরা জাসিকা রানী। আমি, কি? আমি জাসিকা রানী? ফাহাদ, নানা, তুমি তো সুন্দরী কমলা। কিছু বলবে? আমি, উঠুন, বিছানা ঝাড়ু দিব। ফাহাদ, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলছে, তোমার কি আমার দিকে খেয়াল আছে? সারাক্ষণ দূরে দূরে থাকো। আমি ওর কথা পাত্তা না দিয়ে বিছানা রেডি করে চলে আসলাম। ফারিয়া, আমি গল্প করতে করতে 1টা বেজে গেছে। আমরা ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। 10টা নাকি বাজে, এমনি আমার ঘুম বেশি, আর একটু রাত করে ঘুমালে তো উপায় নেই। আমার সাথে সাথে খাদিজা, ফারিয়া ও উঠে পড়েছে। মা বলল ফাহাদকে ডাক দিয়ে দিতে, তুমি যাও। মা, হে, আমি যাই, ছেলে আমাকে দেখে প্রথম দিনেই লজ্জা পেয়ে যাবে। আমি, লজ্জা পাওয়ার কি আছে? মার কথা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি ফাহাদকে ডাকতে গেলাম, পুরা ঘর অন্ধকার, জানালার মাঝখান থেকে হালকা হালকা আলো আসছে। আমি কোনো রকম ওকে খুঁজে পেয়েছি। আমি, শুনছেন? উঠেন, 10টা বাজে, মা খাবার জন্য ডাকছে। কোনো সারা শব্দ নেই। আমি, মা বলেছে তাড়াতাড়ি উঠতে। আমি, উঠবেন কি না? আমি, মামুনি ফোন করেছিল, বলল তাড়াতাড়ি ফোন দিতে, দরকারি কথা আছে। আমি, এইবার কিন্তু আর ডাকবো না, চলে গেলাম। আমি মাকে বলবো, কেমন ছেলের কাছে মেয়ে দিচ্ছ, দেখ, যে তোমার মেয়ের কথাই শুনে না, 10টা পর্যন্ত ঘুমায়, সে নাকি জীবনে উন্নতি করবে। এইবার আমি রেগে দরজার পাশে চলে গেলাম। এখন যদি মাকে বলি ও উঠেনি, উল্টা মা আমাকেই কথা শোনাবে, অন্তত ওদের সামনে কথা শোনার ইচ্ছা নেই, তাই বেহায়ার মতো আবার গেলাম। আমি, দেখেন, এইবার কিন্তু আমি রেগে যাচ্ছি, আপনি উঠবেন না, পানি আনব? না, এইবারও কোনো রেসপন্স নেই। আমি ওর কাঁধে হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে বললাম, উঠবেন না, ময়মনসিংহ পাঠানোর ব্যবস্থা করব? ও আমার হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওর উপর নিয়ে আসলো, আমার মুখ ওর কপালের কাছাকাছি আর ওর মুখ আমার গলার কাছে। ওর হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও এত শক্ত করে ধরেছে যেন ও না চাইলে আমি ছুটতেই পারব না। আমি, কি হচ্ছে, কি ছাড়েন। ফাহাদ, এতক্ষণ এত ডাকাডাকি না করে জড়িয়ে ধরলে ও তো পারতে। আমি, দেখেন, দরজা খুলো, কেউ চলে আসবে। ফাহাদ, কেউ আসবে না, আসলে নক করে আসবে। আমি, বলছে আপনাকে। আমি আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু উল্টা ও আমাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিল, আর ও আমার মুখের উপর। 3-4 ইঞ্চি দূরে ওর থেকে আমার দূরত্ব। ও কনুইয়ে ভর দিয়ে হাতের তালুতে গাল রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওর দিকে তাকিয়ে বললাম, আমি, কি? ফাহাদ, রাতে যে আমাকে একা রেখে চলে গেলে, এটা কি ঠিক হলো? আমি, তো কি করব? ফাহাদ, আমার সাথে থাকতে। আমি, গলার স্বর আস্তে করে দাঁত চেপে বললাম, মাথাটা ঠিক আছে? আমি আপনার সাথে থাকব? ফাহাদ, ও হাসতে হাসতে আমার পাশে শুয়ে পড়ল।
আমার দিকে মুখ করে বলল, কেন, কোনো অসুবিধা? আমি, আবার বলছেন অসুবিধে? ফাহাদ, এতে খারাপ কি? আমি, অনেক খারাপ। ফাহাদ, বুঝাও তো আমায়। আমি, দুইজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকবে, এটা কি ভালো দেখায়? ফাহাদ, আরে বোকা মেয়ে, আমি থাকতে বলতে আমার সাথে কিছুক্ষণ গল্প করতে এটা বুঝিয়েছি। আমি উঠার চেষ্টা করছি তখন ও আবার আগের মতো কনুইয়ে ভর দিয়ে আমার উপর দিয়ে ওর হাতটা আমার পাশে রাখল। ফাহাদ, এত ছটফট করে কেন? আমি, মা কিন্তু ডাকছে। ফাহাদ, তো? আমি, তো কিছু না, উঠে ফ্রেশ হন। তারপর নিচে আসেন, ব্রেকফাস্ট রেডি। ফাহাদ, তুমি করাবে না? আমি, কি? ফাহাদ, ব্রেকফাস্ট। ও আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, হাসছে। আমি বুঝতে পেরে ওর বুকের দিকে মুখ ফিরিয়ে নিয়ে বললাম। আমি, ছি ফাহাদ, আপনি এমন। ফাহাদ আমার মাথাটা ধরে ওর বুকের সাথে মিশিয়ে দিল। ফাহাদ, শুনতে পারছো কিছু? আমি, কি? ফাহাদ, তোমাকে বারবার চিৎকার দিয়ে বলছে, ভালোবাসি আয়েশা, ভালোবাসি। আমি, হুমম। ফাহাদ, যেদিন দেখতে গিয়েছিলাম ওই দিন বাবা যদি বিয়েটা করিয়ে দিত ভালো ছিল। কবে পারবো তোমার ডাকে ঘুম থেকে উঠতে, তোমার মুখ দেখে ঘুমাতে, এত অপেক্ষা কেন? আমি, সময় হোক, সব হবে। ফাহাদ, এই সময়েরই তো যত দোষ, কবে হবে এদের সময়? আমি এখান থেকে যেয়েই বাবাকে বলবো তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে। আমি, এই মাসেই তো আকদ। ফাহাদ, তুমি আর একটু বড় হলে কি খুব ক্ষতি হতো? আমি, এখন এই প্রশ্ন আপনি আমার বাবা মাকে করতে পারেন, কেন তারা তাড়াতাড়ি বিয়ে করেনি? ফাহাদ, এটা ঠিক বলেছ। আমি, বাড়ির সবাই জানতো আপনি আসছেন? ফাহাদ, হুমম। আমি, সন্ধ্যায় বুবু আপনার সাথে কথা বলছিল? ফাহাদ, হুমম। আমি, আপনার না অনেক কাজ, তাহলে কাজ রেখে এখানে কি? ফাহাদ, আসলেই কাজ ছিল। কিন্তু আঙ্কেল ফোন করে বলল সবাই গ্রামে এসেছি, মা বাবাকে নিয়ে যেন যাই, আমি তোমার পাশাপাশি থাকার সুযোগ পাব, ওই জন্য সব রেখে চলে এসেছি। আমি এইভাবে ওর বুকে আরও কিছুক্ষণ ছিলাম। ফাহাদ, ও হঠাৎ উত্তেজিত হয়ে উঠে বসে পড়ল। ও মাই গড! উঠে ওর পাশে বসলাম। আমার এইবার নিজেকে অপরাধী মনে হচ্ছে। ও কি মাত্রর ঘটনার জন্য এমন করছে? আমি আর কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না, মাথা নিচু করে বসে আছি। ফাহাদ, আয়েশা। আমি, হুমম। ফাহাদ, তুমি কি একটা জিনিস খেয়াল করেছ? আমি, ওর দিকে তাকিয়ে, কি? ফাহাদ, তুমি আমাকে নাম ধরে ডেকেছ। আসলেই তো কখন কি বলে ফেললাম বুঝতেই পারিনি। আমি, সরি। ফাহাদ, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে, কেন? আমি, খেয়াল করিনি কখন ডেকে ফেলেছি। ফাহাদ, তোমার এই ফর্মালিটিগুলো আমার ভালো লাগে না, নেক্সট ফর্মালিটি করলে কান ধরে উঠো বসো করব। আমি উঠে চলে যাচ্ছিলাম, ও আমার হাত ধরে আটকালো, আস্তে করে ওর সামনে দাঁড় করল। ও আমার গলা সমান আছে, আমি দাঁড়িয়ে আছি আর সে বসে। আমার দুইটা হাত ওর মুখের সামনে ধরল, আমার দুই হাতে চুমু খেল, আমার শরীরে কারেন্ট দিয়ে উঠেছে। ফাহাদ, আয়েশা। আমি, হুমম। ফাহাদ, তুমি ডাকতে পারবে? আমি ওর দিকে তাকালাম, ও মায়া মুখ নিয়ে বলল, ফাহাদ, প্লিজ। আমি, না। ফাহাদ, আমার জন্য? আমি, হঠাৎ করে কি করে সম্ভব? ফাহাদ, সবই সম্ভব যদি তুমি চাও। আমি, আমার ইউনেজি লাগছে। ফাহাদ, একবার ডাক, পরের বার থেকে আর লাগবে না। আমি, অনেকক্ষণ হয়েছে, এইবার কিন্তু যাওয়া দরকার। ফাহাদ, আমি কি বলছি? আমি, হুমম। ফাহাদ, বল। আমি, পারবো না।
ফাহাদ, তাহলে ছাড়ব না। আমি, আল্লাহ বাঁচাও আমায়। ফাহাদ, প্লিজ একবার। আমি চেষ্টা করছি কিন্তু বলতে চেয়েও পারছি না, ঠোঁট পর্যন্ত এসে আটকে গেছে, আমি মুখ থেকে বের করতে পারছি না। ফাহাদ, চোখ বন্ধ করে বলে দাও। আমি, চোখ বন্ধ করে মনে মনে প্র্যাকটিস করে অনেক কষ্ট শুধু বললাম, তুমি। ফাহাদ, শুধু তুমি? বল ফাহাদ, উঠো, যাও, ফ্রেশ হয়ে নাও। আমি, চোখ বন্ধ করে এক দমে বলে ফেললাম, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। ফাহাদ আমার সামনে দাঁড়িয়ে বলছে, ঠিক আছে। ফাহাদটা বাদ পড়েছে, আজ শিখলাম, নিট শব্দ তৈরি শিখাব। ও আমার মুখ থেকে হাত সরিয়ে আমার দুই গালে তার দুই হাত রেখে আমার কপালে চুমু দিয়ে ওয়াশরুম চলে গেল। আমি এইসব ভাবতে ভাবতে বারান্দার দরজাটা খুলে দিলাম, জানালা খুললাম, গায়ে দিয়ে যেই চাদর দিয়ে ঘুমিয়েছিল আমি উইটা ভাঁজ করে বিছানার পায়ের সাইডে রাখলাম। বিছানার চাদর বালিশটা ঠিক করলাম। আমি এইসব করতে করতে ও ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে। ফাহাদ রুম গুছানো দেখে বলল, বাহ, আমার বউ তো অনেক কাজ পারে। আমি, বউ কথা শুনে লজ্জায় চলে যাচ্ছিলাম। ও পিছন থেকে ডাক দিল, ফাহাদ, আয়েশা। আমি, হে। ফাহাদ, তুমি আগে আগে যাও, ফোনটা বের করে রাখো। আমি ঘরে ঢুকতেই ফোনটা আমার হাতে দিবে, তারপর সময় সুযোগ বুঝে আঙ্কেলের সামনে ফোনটা তোমাকে দিয়ে দিব। আমি, ঠিক আছে। ফাহাদ, যাও। আমি ফোন বের করে ওর কথা মতো ওর হাতে দিয়ে দিলাম। ওদের ব্রেকফাস্ট শেষ এমন সময় বাবাকে বলছে, ফাহাদ, আঙ্কেল, আপনার যদি আপত্তি না থাকে একটা কথা বলবো। বাবা, আরে বাবা, এইসব কি বলছো? নির্দ্বিধায় বলে ফেল, কি বলবে? ফাহাদ, আমি আসলে আসার সময় আয়েশার জন্য একটা ফোন এনেছি, আপনি যদি চান তাহলে। বাবা, দেখ বাবা, ওর সামনে পরীক্ষা, এখন ফোন দিল কি পড়া হবে? ফাহাদ, আপনি চিন্তা করবেন না, এইসব দেখার দায়িত্ব আমার। বাবা, ঠিক আছে। আয়েশা। আমি, জি। বাবা, দেখ আব্বাজি কি দিতে চাচ্ছে। আমি ওর দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে চোখ শান্ত করে বুঝালো, বাবা পটে গেছে। ফাহাদ এসে আমার হাতে ফোনটা দিল। বাবা, ফাহাদ, তুমি তো শুনেছি লেখাপড়ায় ভালো ছিলে, যদি আয়েশাকে একটু টুকটাক দেখিয়ে দিতে যতদিন আছো। ফাহাদ, জি আঙ্কেল, দেখিয়ে দিব। ও বাইরে বের হচ্ছে। ফাহাদ, আমার হাতে ও ফোন ওয়ালেট দিয়ে বাইরে জুতা পরতে পরতে, রাতে রেডি থেকো, তোমার ক্লাস নিব। আমি, যাব না কিন্তু। ফাহাদ, হেড অফিস থেকে অর্ডার এসেছে, না আসলে বুঝই তো। সে দুপুর পর্যন্ত বাড়িতেই ছিল, বাড়ির বাচ্চাদের সাথে খেলেছে। বাচ্চারা একটু পরপর এসে তাকে খুঁজে যাচ্ছে। দুপুরের পর থেকে সারাদিন ঘোরাঘুরি করেছে সায়েমের সাথে। আমাকে এর মধ্যে দুইবার ফোন করেছিল, ফারিয়ার কথা জিজ্ঞেস করছিল। ফারিয়া তো আমাকে পেয়ে বাকি সব বলেই গেছে। কিছুক্ষণ আগে মামুনি ফোন করে ফারিয়া আমার সাথে কথা বলেছে। মাগরিবের আজান পড়ছে এমন সময় দেখি সায়েম আর ফাহাদ আসছে। ফাহাদ উপরে চলে গেল। সায়েম আমার সামনে এসে, সায়েম, ছোটমনি ভাইয়াকে গরম পানি করে দে। আমি, দুপুর বেলা তো গোসল করেই বের হয়েছিল। সায়েম, বিকালে মাঠে ক্রিকেট খেলেছে, শরীরে ধুলা বালি গামে একাকার, তুই পানি দিয়ে আয়। আমি এক বালতি গরম পানি নিয়ে বাথরুমে রেখে আসলাম। ও গোসল শেষ করে নিচে এসে বাচ্চাদের সাথে খেলতে বসেছে, দুইটাই আমার চাচাতো ভাই আর একটা চাচাতো বোন। সবগুলোর বয়স 4 থেকে 7 এর মধ্যে হবে। ফাহাদ, আজকে তোমাদের নিয়ে একটা খেলা খেলব, যে উইন হবে তাকে 3টা ডেইরি মিল্ক দিব। বাচ্চারা খুশিতে নাচতে শুরু করছে। আমি ফারিয়া ওদের খেলা দেখছি। ফাহাদ, শায়ান, তোমার ক্রিকেট আছে? আবিদ, আমার আছে।
ফাহাদ, নিয়ে আসো। আবিদ ব্যাট বল নিয়ে এসেছে। ফাহাদ, আমি সবাইকে 5টা করে বল করব, যে 5টা বল মারতে পারবা সে ফার্স্ট, যে 3টা করবা সে সেকেন্ড, যে একটা করবা সে দুধ ভাত। ওকে খেলা থেকে বাদ দেয়া হবে। ফার্স্ট শায়ান ব্যাট নিল। ফাহাদ 5বার বল করাই শায়ান 4 বল মারতে পারল। পরপর আবিদ ও 4টা করে মুতাশি পারেনি। ফাহাদ, এখন সেমিফাইনাল হবে। এখন হবে লুডো খেলা, পরে হবে দাবা খেলা। যে লুডো খেলায় জিতবে সে মহিলাদের খেলা খেলে জিতেছে, যে দাবা খেলায় জিতবে সে পুরুষের খেলা খেলে জিতবে। আর যে 2টা জিতবে সে চ্যাম্পিয়ন। ওর এমন কথা শুনে আমি ফারিয়া দুইজনেই ফিক করে হেসে দিলাম। ফারিয়া হাসতে হাসতে আমার উপর পড়ে গেছে। মুতাশি, আমাকে লেবে না? ফাহাদ, না, তুমি তো লাড্ডু গুড্ডু, তাই তোমাকে নেয়া যাবে না। তুমি তোমার আপুদের সাথে বসো। ওদের খেলা শুরু হলো। ফাহাদের ফোনে লুডো প্লে করল। খাদিজা এসে চিপস ভাজা রেখে গেছে। ফাহাদ একটা একটা করে খাচ্ছে আর খুব মনোযোগ দিয়ে ওদের খেলা দেখছে। আমি আর চোখে তাকে দেখছি। লুডো খেলা শেষ, আবিদ জিতেছে, এখন দাবা খেলা শুরু করেছে। ফাহাদ আগেই ওদের দুইজনকে বুঝিয়ে দিয়েছে কোনোটা কিভাবে নেয়া লাগবে। অনেক দালবাজি চালবাজির ফলে শায়ান জিতেছে। ওর আর কোনো দিকে খেয়াল নেই। ও বাড়ির উঠোনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলছে, আমি পুরুষের খেলা জিতছি, আবিদ মহিলাদের খেলায়। ওর কথা শুনে বাকি সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ফাহাদ ওর পকেট থেকে সবাইকে 3টা করে ডেইরি মিল্ক দিল। সবাই সবার মতো ঘরে চলে গেল। ফাহাদ, আয়েশা, আমি, হে। ফাহাদ, 1 কাপ দুধ চা করে আর বই নিয়ে রুমে আসো। ও ওর মতো উপরে চলে গেল। আমি চা খুব ভালো করে বানাতে পারি। আমি আইসিটি বই নিয়ে ওর সামনে যাব না, না জানি কোনোটা কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ধরে ওর সামনে এখনই ডুবে গেলে শেষ, বলবে গাধি বউ। তাই বুদ্ধি করে যুক্তিবিদ্যা বই নিয়ে গেছি। আমি ওর সামনে চাটা রাখলাম আর বইটা ওর থেকে একটু দূরে রেখে আমি দাঁড়িয়ে আছি। ফাহাদ চায়ের কাপ নিতে নিতে বলল, দাঁড়িয়েই পড়বে? আমি বসলাম। ফাহাদ, যুক্তিবিদ্যা আনলে যে? আমি তো বলেছিলাম আমি আইসিটি পড়াব। আমি আনিনি। ফাহাদ, ঠিক আছে, কোনোটা বুঝো না বল। আমি কিছুই তো বুঝি না। আমি কার্যকারণের অধ্যায়টা ওকে দেখলাম। ফাহাদ, ও আমাকে কার্যকরণের নীতি বুঝাচ্ছে। আচ্ছা বলো তো, আমরা যা করি তার পিছনে কারণ থাকে? আমি অবশ্যই থাকে, কারণ আমরা যা করি তা সবকিছু কোনো না কোনো কারণ থাকে। ফাহাদ, তুমি শিওর? আমি 100%। ফাহাদ আমার দিকে ঝুঁকে আমার গালে কিস করল। আমি কি হলো এখনো বুঝে উঠতে পারছি না। ফাহাদ, এর পিছনে কারণ আছে। আমি কি করলেন এটা? ফাহাদ, সবকিছুর পিছনে অনেক সময় কারণ নাও থাকতে পারে, আর তুমি যে ভুল এটার এই এক্সাম্পল। আমি তাই বলে এইভাবে? ফাহাদ, ও একেবারে আমার মুখের কাছে এসে, তো আরও কিছু আশা করছিলে? আমি ওকে ধাক্কা দিয়ে ওর জায়গায় বসিয়ে দিয়েছি। এই সব পড়ান আপনি? আমি পড়ব না আপনার কাছে। ফাহাদ, আমি শ্বশুর আব্বাকে বলে আসি নাকি? বাহ বাহ, আগে মা ব্ল্যাকমেইল করত, এখন নতুন আরেকজন যোগ হলেন। এই দুঃখ আমি কই রাখি? আমি পড়ায় মন দিলাম। ও আমাকে যেইগুলোতে সমস্যা ওইগুলা ভালো করে বুঝিয়ে দিয়েছে। 10টা বেজে গেছে। খাদিজা রুমে ঢুকল। খাদিজা, আপু, ভাইয়া তোমাদের আম্মু ডাকছে খাবার জন্য। ফাহাদ, যাও তুমি, আমরা আসছি। খাদিজা চলে গেল। ও উঠতে উঠতে বলল, আজ থাক, কাল আবার। আমিও বন্ধ করে ওর পাশে দাঁড়ালাম। ফাহাদ, দাঁড়াও একটু।
আমি কি? ফাহাদ ওর ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ বের করল। আমি কি এখানে? ফাহাদ খুলে দেখ। আমি শপিং ব্যাগ থেকে খুলে দেখি একটা কালো শাড়ি। আমি শাড়ি কার জন্য? ফাহাদ যাকে দিয়েছি তার জন্য। আমি কি করব? ফাহাদ আমাকে পরাবে। আমি মানে এটা কেমন কথা? ফাহাদ তো আর কি বলবো, তোমাকে দিলাম, এখন জিজ্ঞেস করেছ কি করবে। আমি জিজ্ঞেস করে না জানি কত বড় অপরাধ করলাম। ফাহাদ পরে আমাকে দেখাবে হইছে? আমি এখন? ফাহাদ না ম্যাডাম, খাওয়া শেষ করে যখন উপরে আসবে তখন। আমি পারবো না। ফাহাদ পারা লাগবে। ও আমার হাত থেকে শাড়িটা নিয়ে আবার ব্যাগে ঢুকিয়ে রাখল। আমি আগে আগে নামছি ও পিছনে। ফাহাদ আচ্ছা শুনো। আমি বলেন। ফাহাদ শাড়ি পরলে আর কি কি লাগে না ওইসব না আনিনি বলতে আমি বুঝতে পারিনি। আমি কি লাগে? ফাহাদ ব্লাউজ টাইপ কিছু। আমি আমি ওর দিকে ঘুরে বললাম, আপনার কি লজ্জা শরম কিছু নেই? ফাহাদ এমন কি বললাম? আমি এইসব আর এখন বুঝাতে পারবো না, তাই ওকে রেখেই নেমে গেছি। আম্মু খাদিজা দুইজনে টেবিলে খাবার এনে রাখছে। আমি খাদিজার হাত থেকে ডালের বোলটা নিতে চাইলাম, মুখ ঘুরিয়ে চলে গেল। আমার কি মা তো বলতে পারবে না আমি কাজে ফাঁকি দেই? আমিও সুন্দর করে টেবিলে বসে কলা খাচ্ছি। খাদিজা তুমি ও মেহমান এসেছ তাই না? যাও হাতে মেহেদি দিয়ে বসে থাকো। আমি করলে তুই শিখবি কি করে? আমি একটু আরাম করাই, তুই এইগুলো শিখতে পারলি। খাদিজা কিছুই তো পারো না চাপাটা ছাড়া। আমি বেয়াদব মেয়ে, বড় বোনের সাথে কি ধরনের কথা বলিস? মাকে ডাকবো? খাদিজা কাজের সময় কম কথা বলবে, তুমি ইদানিং বেশি কথা শিখেছ। আমি মা। খাদিজা চুপ করে চলে গেল। ফাহাদ বাবা ফারিয়া এসে টেবিলে বসছে। আমরা বাড়িতে না থাকায় এখানে তেমন কিছুই নেই। একটা টেবিলে 4 জনে বসে খাওয়া যায় এমন ডাইনিং টেবিল। আমি আর ফাহাদ সামনাসামনি মুখ করা, ফাহাদের পাশে বাবা, আমার পাশে ফারিয়া। আহা কি শান্তি লাগছে। খাদিজা সার্ভ করছে, আমি একটু পরপর বলছি খাদিজা বাবাকে ভাজি দাও, ফারিয়াকে রোস্ট দাও, আর আমার প্রতি মায়া হলে আমাকেও দিও। খাদিজা বেচারি না পারছে বলতে না পারছে এখান থেকে যেতে। আর ফাহাদটাও কেমন করে তাকিয়ে আছে যেন ও বুঝতে পারছে আমি খাদিজার সাথে জিদ করে এমন করছি। আমি মুখ বেঁকিয়ে আমার খাবারে মন দিলাম। হঠাৎ মনে হলো পায়ে কিছু লাগছে। আমাদের এখানে আবার বিড়ালের অভাব নেই, খামচি দিল শেষ, আমি এমনি এইসব ভয় পাই। এখন মনে হচ্ছে কেউ পা দিয়ে আমার পায়ে স্লাইড করছে। আমি ফাহাদের দিকে তাকালাম, দেখি ও মনোযোগ দিয়ে খাচ্ছে। তাহলে কে? বাবা? ছি ছি, আমি টেবিলের নিচে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই বাবা। বাবা কি ব্যাপার, এমন করছো কেন? তোমার ভাত তো যেমন ছিল তেমনই। আমি এই তো খাচ্ছি। বাবা ঠিক করে খাও। আবার পায়ে পা লাগাচ্ছে। বাবা ও যাচ্ছে না, কে এমন করছে? ফাহাদ তো খাচ্ছে, বাবা তো অসম্ভব, তাহলে ফারিয়া? আমি ফারিয়ার দিকে হিস হিস করছি, ও চোখ দিয়ে ইশারা করে কি বলল, আমি ওকে বুঝাতে চাইলাম নিচে কি করছে, কিন্তু ও বুঝতে পারেনি। এর মধ্যে বাবার খাবার শেষ, বাবা উঠে চলে গেল। ফারিয়া কি বুঝালে? কিছুই তো বুঝিনি। আমি পায়ে স্লাইড করছো কেন? ফারিয়া আমি
ফাহাদ আমার এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কেমন অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি কি? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে বলিনি। ফারিয়া, ভাবি আমি তো কিছু করিনি। আমি তাহলে কে? অনেকক্ষণ কে জানি এমন করল। ফাহাদ এইবার মাথায় হাত দিয়ে নিচ দিকে তাকিয়ে আছে। ফারিয়া বেসিনে চলে গেল। ফাহাদ, আমার কপালে খুব দুঃখ আছে, বুঝতেই পারছি। আমি মানে? ফাহাদ, খা, পিচ্ছি, তোকে অনেক কিছু শিখাতে হবে। আমি আপনি আমাকে তুই বললেন? ফাহাদ, খাও বাচ্চা, ভুল করছি আমি। ফাহাদ উপরে চলে গেল, আমাকে ইশারা করে বলল তাড়াতাড়ি উপরে আসতে। আমি আমার মতো টিভি দেখছি ফারিয়াকে নিয়ে। কাল দাদার মৃত্যুবার্ষিকী, একটা মাদ্রাসার সব ছাত্র খাওয়ানো হবে, তাই সবাই শুয়ে পড়ছে, সকাল সকাল উঠা লাগবে বলে। আমি খাদিজা, ফারিয়াকে নিয়ে উপরে চলে আসলাম। ওদের শুয়ে দিলাম। ফাহাদ এসে দুইবার ডেকে গেল তার বিছানা ঠিক করে দেবার জন্য। আমি ভালো করেই বুঝেছি কি জন্য ডেকেছে। 12টা বাজে যায়নি ওর রুমে। খাদিজা, ফারিয়া ঘুমিয়ে গেছে। ফাহাদ মেসেজ করছে। ফাহাদ আসবে না? ফাহাদ, দেখ না আসলে, কিন্তু আমি এসে ওদের সামনে কোলে তুলে নিয়ে আসব। ফাহাদ, 2 মিনিট টাইম দিলাম না, আসলে বুঝতেই পারছ। আমি তাও যাইনি। একটু পর দরজা খোলার আওয়াজ পেলাম। আমি আমার মতো ঘুমের ভান করে আছি। হঠাৎ মনে হলো কেউ কোলে তুলে নিয়ে যাচ্ছে। আলোর মধ্যে আসতেই তার মুখ দেখতে পারলাম। আমি কি করছেন আপনি? ফাহাদ, বউ চুরি করছি। আমি ঘুমাবো। ফাহাদ, আজ আমার সাথে ঘুমাবে। আমি মরে গেলেও না। ফাহাদ, কথা রাখোনি, তার শাস্তি। আমি নামান। ফাহাদ, ওজন কত? আমি এই তো 45। ফাহাদ, মেয়েরা মনে করে তারা মিথ্যে বললে ছেলেরা ধরতে পারবে না। আমি উকিলদের কাজে অবিশ্বাস করা। ফাহাদ, 52। আমি কি? ফাহাদ, তোমার ওজন। আমি মোটেও না। ফাহাদ, আমাদের বাসায় গেলে প্রমাণ দেখিয়ে দিব। ও আমাকে নামালো। ফাহাদ, উফফ বাবা, হাত ব্যথা হয়ে গেল মুটকি। আমি নিয়েছিলেন কেন কোলে? আমি বলছিলাম। ফাহাদ আমার কথার উত্তর না দিয়ে শাড়িটা বের করে আমার হাতে দিল। ফাহাদ, পরে নাও। আমি বলছিলাম তো পারবো না। ফাহাদ, কি আনতে বলছিলাম এনেছ? আমি না। ফাহাদ আমার দিকে এগোচ্ছে, আমি পিছাতে পিছাতে বিছানায় বসে গেলাম। ও বিছানার মাথায় হাত রেখে আমার দিকে ঝুঁকে। ফাহাদ, পড়বে না? আমি ভয়ে ভয়ে বলছি না। ফাহাদ, আরও কিছুটা ঝুঁকে, পড়বে না? আমি যাচ্ছি। ও সরে দাঁড়ালো, আমি ওকে ধাক্কা দিয়ে ওর কাছ থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালাম। একটুক্ষণে মনে হচ্ছিল আজরাইল সামনে ছিল। আমি আলমারি খুলে চাচির একটা ব্লাউজ আর পেটিকোট বের করলাম। ওর হাত থেকে শাড়িটা নিলাম। আমি বারান্দায় যান। ফাহাদ, তুমি ওয়াশরুম যাও। আমি ওয়াশরুমে শাড়ি কি করে পরব? ও বারান্দায় চলে গেল, আমি হালকা করে দরজাটা লাগিয়ে নিলাম। আমি শাড়ি অনেক ভালোই পরতে পারি, আমার বোনরা আমার কাছ থেকে শাড়ি পরে যায়। 5 মিনিটে শাড়িটা পরে নিলাম। পুরো শাড়িটা কালো, পিওর জর্জেটের উপর। ব্লাউজটা পিঠ পর্যন্ত খালি, আমার কিছুটা আনেজি লাগছে, হাত কনুই পর্যন্ত। শাড়ির কুচি থেকে শুরু করে আঁচল পর্যন্ত কালো সিকোয়েন্স ওয়ার্ক করা, আর কালো স্টোনে পুরো শাড়িটা ফুটে উঠেছে। রোদের আলোতে হীরা হীরা লাগত।
আমি শাড়ির আঁচলটা ছেড়ে রাখলাম। আমি দরজা খুলে দিতেই ফাহাদ রুমে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ওর কোনো সারা শব্দ নেই। আমি ওর দিকে তাকালাম। ও দুইটা হাত বুক পর্যন্ত ভাঁজ করে বাম হাতে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। আমার ওকে দেখেই লজ্জা লাগছে। আমি পিছন ঘুরতে চাইলাম, কিন্তু তার আগেই সে আমার ডান হাত ধরে টেনে ওর কাছে নিয়ে গেল। আমি ছাড়ার জন্য ছটফট করছি। ও আমার ডান হাতটা উল্টা করে পিছনে কোমরে নিয়ে ধরে ওর আরও কাছে নিয়ে আসলো। আমার বুকের ভিতর কেমন জানি করছে। ও ওর হাত দিয়ে আমার চুল থেকে মাথার বেন্ডটা খুলে ফেলল। চুল থেকে বেন্ড খুলতেই এক গাধা চুল আমার ডান পাশে পড়ল আর বাকিগুলো পিছনে। ফাহাদ, এত লম্বা চুল তোমার? আমি, হুমম। ফাহাদ, ও আমার পিছনে যেয়ে আমার চুল নিয়ে ব্যস্ত হয়ে গেল। মাশা আল্লাহ। আমার আম্মুর খালামনির চুল একদম স্ট্রেট, আমারগুলো ও তাই কোমর ছাড়িয়ে পড়ে রোদের মধ্যে গেলে চিক চিক করতে থাকে। আমার চুলের জন্য আমি স্কুলে ফেমাস ছিলাম। কত প্রশংসাই না পেয়েছি, এখনও পেতাম যদি হিজাব না পরতাম। ও আমার চুলগুলো পিছন থেকে সামনে নিয়ে ঘাড়ে কিস করল, কানে লিক করছে, হালকা করে বাইট করছে। আমি কিছুই বলতে পারছি না, হাত পা চলকহীন হয়ে যাচ্ছে। আমি ওর দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরলাম। ও আমার গলায় মুখ দিতেই ওর খুঁচা খুঁচা দাড়িগুলো গলায় লাগছে। আমি ওর মাথার নিচে চুল খামচে ধরি। ও আস্তে আস্তে করে কোলে তুলে নিল। আমি তো মুটকি কোলে নিচ্ছেন কেন? ফাহাদ, আমার বউ। আমি মুটকি বলবো শুটকি বলবো, তাতে কার বাপের কি? আমি বউ হইনি এখনো। কালো মুটকি মেয়ে বিয়ে করা লাগবে না। ফাহাদ, কে বলল কালো? নামটা বল একবার, জিভ ছিঁড়ে দিব। আমি দেখি নিজের জিভটা ছিঁড়েন। ফাহাদ, আমি কালো বলেছি? আমি প্রথম দিনই তো বলেছেন আমি সুন্দরী না, জিন পরি আমায় ধরবে না। ফাহাদ, পরীরা পরীদের কিভাবে ধরে? আমি আপনি খুব চালাক। ফাহাদ, আল্লাহ যদি একটু তোমাকে দিত। আমি আমার টাই ভুলে আপনাকে 2 বার দিয়ে দিয়েছে। ফাহাদ, তাই হবে হয়তো। আচ্ছা, তুমি এত বোকা কেন? আমি কেন কি করেছি? ফাহাদ, তখন পায়ে স্লাইড করার কথা ফারিয়ার সামনে বলতে লজ্জা করেনি? আমি তো কি করব? কে জানি পায়ে কি করছিল। আপনি তো খাচ্ছিলেন তাই আপনাকে বলিনি। একজন আর যাই হোক একসাথে 2টা কাজ করতে পারে না, তাই ভেবেছিলাম ফারিয়া। ফাহাদ, তোমার বাবার কথা ভাবনি? আমি ভেবেছিলাম তো, কিন্তু বাবা তো এমন করবে না। ফাহাদ আমাকে কোল থেকে নামিয়ে ফ্লোরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমি ভাবছি এমন কি বললাম। আমিও ওর পাশে বসলাম। ফাহাদ, কি জন্য পিচ্ছি? বাচ্চা বলি বুঝলি? আমি আবার তুই বললেন? ফাহাদ, বোন, কবে বড় হবি তুই? 12 ক্লাস শেষ করে ফেললি, তাও কিছু শিখলি না। আমি এইবার কিন্তু অপমান করছেন। ফাহাদ, ও আমার সামনে এসে আমার মাথার পিছনে হাত দিয়ে ওর মুখের সামনে নিয়ে, তোর পায়ে আমি স্লাইড করছিলাম বুঝলি? আমি আপনি? ফাহাদ, হে আমি ছি। ফাহাদ, কিসের ছি? আমি আপনি আসলেই বেহায়া। কেউ এইভাবে সবার সামনে এমন করে? ফাহাদ, তাহলে এখন রুমে আছি, এখন তো অসুবিধে নেই। আমি ছি ছি ফাহাদ, ছি। ফাহাদ, এইগুলো তো খুব বুঝিস, ভালোবাসি বুঝিস না? উঠে দাঁড়ালাম, আমার সাথে সেও উঠল। ও আগের মতো আমার হাত টান দিয়ে আবার পিছনে উল্টা করে ধরল। আমি ডান হাত উল্টা করে ধরায় ব্যথা পাচ্ছিলাম, তাও ওকে কিছু বলিনি। ও আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে আসছে। আমি চোখ বন্ধ করে ফেলেছি। ও হাতটা আরো শক্ত করে চেপে ধরেছে। আমি এইবার সহ্য করতে না পেরে ব্যথায় কেঁদে দিলাম। ও আমার চোখের পানি দেখে আমার হাত ছেড়ে দিল।
ও ভাবছে কিস করতে চাওয়ায় আমি কেঁদে দিছি। ফাহাদ মাথা নিচু করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আমি কেঁদেই যাচ্ছি। ফাহাদ, সরি আয়েশা, আই অ্যাম রিয়েলি সরি। আমি হাত ধরে বিছানায় বসে পড়ি। ফাহাদ, কি হয়েছে হাতে? ও আমার সামনে আমার হাঁটু ধরে বসে। ব্যথা। ফাহাদ, আয়েশা সরি, আমি বুঝতে পারিনি এত জোরে লাগবে, প্লিজ কেঁদো না, আয়েশা প্লিজ ডোন্ট ক্রাই। আমি কেঁদে কেঁদে বলছি, ফাহাদ শান্ত হন, আমি হাতে আগেই ব্যথা পেয়েছিলাম। ফাহাদ, তুমি আমার দোষ ডাকতে মিথ্যা বলছো, আমি জানি। না ফাহাদ, ওই দিন বলেছিলাম না মাঠে খেলা দেখব, তখনই একজনের সাথে ধাক্কা লেগে ব্যথা পাই। ফাহাদ, কি? এতদিন হয়ে গেল, তুমি এতদিন কেন বলনি? কতদিন হয়ে গেল আজ তুমি আমাকে বলছো? আমাকে মানুষ মনে হয় না? না, তোমার কিছু জানার অধিকার আমার নেই। আমি আসলে তেমন কিছু ভাবিনি। ফাহাদ, তাহলে কেন বলনি? বল। সরি। ফাহাদ, সরি মাই ফুট। আমি বুঝতে পারছি ও রেগে গিয়েছে। আমি ওর কাঁধে থেকে হাত আস্তে করে ওর গালে হাত দিয়ে আবার সরি বললাম। তাও আগের মতোই আমি ওর মুখ আমার দিকে ঘুরিয়ে ওর কপাল থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে কিস করলাম। ফাহাদ, খুব ব্যথা করছে? কমে গিয়েছে। ফাহাদ, আমার সাথে একদম মিথ্যা বলবে না। সত্যি কমে গেছে। ফাহাদ, আমি কালকেই তোমাকে ময়মনসিংহ নিয়ে ভালো ডক্টর দেখাবো, আর যে এমনটা করেছে তাকে ফেলে তো আমি খুন করে ফেলব। এত কেন রেগে যাচ্ছেন? ও আমার থেকে উঠে যেয়ে ওয়ালের সাথে ওর বাম হাত জোরে ঘুষি দিল। আমি ওর হাত ধরে দেখি হাত লাল হয়ে গেছে। কি সব পাগলামি করছেন? ও মুখ ঘুরিয়ে নিল। আমি ওর সামনে দাঁড়ালাম। ওর পায়ের উপর আমার পা ভর করে ওর সমান হয়ে ওর গলা জড়িয়ে ধরলাম। ফাহাদ আমার শাড়ির ভিতর থেকে পেটে হাত রাখতেই আমার শরীরে কাটা দিয়ে উঠল, কোমর জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ নিয়ে আসতে করে বলল, ফাহাদ ক্যান আই? আমি ওর গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা লুকালাম। ও বুঝতে পেরে আমার থুতনি ধরে মুখ ওর সামনে ধরল। ও আমার ঠোঁটের দিকে আস্তে করে আসছে, আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর ও আমায় কোলে তুলে নিল, আমায় বিছানায় শুয়ে দিয়েছে আর সে আমার উপর। আমি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছিলাম না। ও আমার ঘাড়ের কাছে নাক ঘষছে, আমি ওর চুল মুঠি করে ধরে আছি। ও গলায় একটু জোরেই বাইট করল, আমি ব্যথায় আউচ করে উঠলাম। ফাহাদ, কি? কামড় দিচ্ছেন কেন? ফাহাদ, এটাকে লাভ বাইট বলে। ব্যথা পাই তো। ওর কপালের সাথে আমার কপাল লাগিয়ে দুইজনেই চোখ বন্ধ করে আছি। এইবার যাওয়া দরকার। ফাহাদ বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে আমাকে দেখালো 2টা বাজে। ফাহাদ, শাড়ি পরেই যাবে না চেঞ্জ করে? চেঞ্জ করেই যাব। ফাহাদ, ঠিক আছে। ফাহাদ উঠে দাঁড়ালো, আমি আমার জামা নিয়ে ওয়াশরুম চলে গেলাম। 2 মিনিট পরে বের হয়ে দেখি সে বিছানায় বসে আছে, 2টা হাত মুঠো করে কপালে লাগিয়ে মাথা নিচু করে নিচে তাকিয়ে আছে। আমি ওর কাঁধে হাত দিতেই উঠে দাঁড়িয়ে টি শার্টটা টান দিয়ে দাঁড়ালো। ফাহাদ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আমি শাড়ির আঁচলটা তার হাতে ধরিয়ে দিলাম আর আমি কোমরের সাইডটা নিলাম। ভালো করে ধরেন। ও আমি মিলে শাড়িটা ভাঁজ করলাম। কি করব শাড়িটা? ফাহাদ, রেখে দাও, ব্যাগে যাওয়ার সময় দিয়ে যাব। আমি ওর ব্যাগে শাড়িটা রেখে ব্লাউজ পেটিকোট আলমারিতে রেখে দিলাম। যাচ্ছি। ফাহাদ, শুনো, আমার দিকে এগিয়ে এসে আমার চুলের বেন্ডটা আমার হাতে দিল, চুল বাঁধ। আমি কোপা করে বেন্ড দিয়ে আটকে দিলাম।
ফাহাদ, যাও ঘুমাও, সকালে ডেকে দিও। আমি, হুমম। ও আমাকে জড়িয়ে ধরল, আমার মুখে 2 হাত দিয়ে ধরে কপালে কিস করে, আমার হাত ধরে রুম পর্যন্ত দিয়ে আসলো। আমি শুয়ে শুয়ে শুরু থেকে এই পর্যন্ত ভাবছি। 1 মাসের পরিচয় কতটা চিনে গেলাম তাকে, কত আপন হয়ে গিয়েছি। আমাকে কষ্ট পেতে দেখে সে কতটা কষ্ট পায় তার প্রমাণ তো পেলামই। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। 11টা মা ডেকে গেছে, উঠিনি, আমরা 3 জনেই ইচ্ছামতো ঘুমাচ্ছি। বুবু এসে টেনে 3 জনকে তুলে দিল। বলল তাড়াতাড়ি গোসল করে নিতে, সকাল সকাল পরে মানুষ এসে যাবে। বাড়ি ভর্তি মানুষ, সবাই দৌড়াদৌড়ি করছে। ফারিয়া আর খাদিজা নিচ থেকে ওদের জামা নিয়ে এসে ফাহাদের ওয়াশরুমে ঢুকে গেল। আমি ফাহাদকে ডাকছি, এই ছেলের উঠার নামেই নেই। 2 বার ডেকে গেছি, বলছে 5 মিনিট। ওর 5 মিনিট শেষ হতে হতে ওরা 2 জন গোসল করে চলে আসছে। আমি আমার জামা নিয়ে ঢুকে পড়লাম, 20 মিনিট পরে বের হলাম। এখনো সে ঘুম। আমি চুলে বাঁধা টাওয়ালটা আর আমার জামা ওড়না ওর রুমের বারান্দায় শুকাতে দিলাম। দরজা জানালা খুলে দিলাম, জানালা থেকে পুরো রোদটা ওর মুখে পড়ছে। ওর রোদ থেকে নিজেকে বাঁচাতে বাম কাত হয়ে শুয়েছে। আমি ওর মাথার পাশে বসলাম, ভিজা কয়টা চুল হাতে নিয়ে ওর কানের কাছে সুরসুরি দিলাম, তাও ওঠে না। এইবার চুলগুলো ওর কান বরাবর ধরে রেখেছি, এইবার না উঠে যাবে কই। কিছুক্ষণ চুলের পানি ওর কানের ভিতর যেতেই এক লাফে বসে পড়ল। ও রাগী রাগী ভাব নিয়ে আমার দিকে তাকাতে চাচ্ছে, কিন্তু কানে পানি ঢোকার কারণে পারছে না। ও বালিশ থেকে কভার খোলার চেষ্টা করছে। আমি, কভার খুলছেন কেন? বালিশের কভার দিয়ে পানি বের করবেন বলেই হাসে দিছি। ও কোনো উত্তর না দিয়ে আমার ওড়না নিয়ে ওর কান মুছার চেষ্টা করছে, কানের ভিতর কাপড় দিচ্ছে যেন পানি বের হয়ে যায়। আমি, ভাল লাগছে না? ফাহাদ, তোমাকে আমি পরে দেখে নিব, আগে পানিটা বের করি। আমি, কয়টা বাজে খেয়াল আছে? 12টা বাজে। কত বড় মুখ করে বলছিলেন সকালে ডেকে দিও। উকিলবাবুর 12টার আগে ঘুমাই ভাঙ্গে না, সে নাকি সকালে উঠবে। ফাহাদ আমাকে একটানে শুয়ে দিল আমার উপর উঠে। ফাহাদ, কে বলল সকালে ঘুম ভাঙ্গে না? আমি 9টায় উঠে সায়েমের সাথে বাজারে গেছি, বাজার এনেছি। ঘুমিয়েছ তো তুমি নাক ডেকে ডেকে। আরামের ঘুমটা ভাঙলে এখন তোমাকে কি শাস্তি দেয়া যায় বল? আমি কিন্তু আবার কানে পানি দিব। ফাহাদ, আচ্ছা, আগে আমার থেকে ছাড় পাও তারপর। আমি, মা। মা বলতেই ও আমাকে ছেড়ে দিল। আমি এই সুযোগে দৌড়ে চলে আসলাম। ফাহাদ, আর একবার পাই সুদ স্বরূপ উসুল করব। আমি নিচে যেয়ে দেখি বুবু, খাদিজা আর ফারিয়া 3 জন মিলে কাটা চামচ দিয়ে শশার দাগ কাটছে। আমি ওদের পাশে বসতে চাইলাম, কিন্তু মা ডেকে নিয়ে গেল। মা, সবাই বাইরের কাজে ব্যস্ত, আব্বাজি উঠলে ওকে খাবারগুলো দিবি, সকালে অনেক কষ্ট করেছে বেচারা। আমি, তুমি দিও, আমি বাইরের কাজ করব। মা, হ্যাঁ আমি তো জানি তুমি কত কাজের। আমি এই অপমান নিতে পারলাম না। আমি রান্নাঘর থেকে সবগুলো খাবার এনে টেবিলে রাখছি, এর মধ্যে উনি হাজির। ফাহাদ, আমার খাবারগুলো প্লেটে করে টিভির রুমে নিয়ে আসো। আমি, একটা প্লেটে 4টা রুটি আর একটা বাটিতে ভাজি, সেমাই, ডিম চপ, হালুয়া, সমুচা, চা এইগুলা নিয়ে ওর সামনে রাখলাম। সে এইগুলো দেখে হা হয়ে আছে। ফাহাদ, এই কতদিন খুব জামাই আদর হয়েছে, আমি আর পারবো না, তুমি রুটি আর ভাজি রেখে বাকিগুলো নিয়ে যাও প্লিজ। আমি, জামাই হবেন আর জামাই আদর পাবেন না তা কি করে হয়? এই সবগুলো শেষ করবেন। ফাহাদ, আগেই জামাই হই তারপর আদর, তুমি অন্তত এমন করো না। আমি, নো সব শেষ করেন, কথা কম বলেন। ও অসহায় মুখ করে তাকিয়ে আছে, একটু একটু করে সবগুলো খেয়ে রাখছে,
রুটি আর ভাজিগুলোই খাচ্ছে যা সবটা। আপনি নেশা টেশা করেন নাকি? ফাহাদ খাবারের সামনে থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তোমার এমন কেন মনে হলো? এই বয়সে এমন স্লিম কেন? ফাহাদ তোমার চোখে আসলেই সমস্যা। আমি যা আছি ঠিক আছি। আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি তুমি বলদ ছাড়া। আজ পর্যন্ত বাইরের চা পর্যন্ত খাই না, আর তুমি কি না আমাকে এত বড় অপবাদ দিয়ে দিলা? আপনি কিন্তু কথায় কথায় আমাকে অপমান করেন। ফাহাদ আরে রাগ কর কেন? আমি তো আদর করে বলি পাগলি। হুমম। ফাহাদ আমার খাওয়া শেষ, এইবার আমি যেইগুলো বাকি রেখেছি তা শেষ করে ফেলতো। কি খাবারের কি অভাব পড়েছে যে আপনার খাওয়া খাবার খেতে হবে? ফাহাদ এই পণ কতদিন থাকে দেখব। আমি খাবারগুলো টেবিলে ঢাকা দিয়ে বাইরে চলে আসলাম। ও শুয়ে শুয়ে নিউজ দেখছে। সারাদিনের খাটা খাটনির পর বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম। 10টা বাজে, কেউ ডাকেনি, আমি নিজে নিজে উঠেই নিচে গেলাম। সবাই ব্যাগপত্র গুছাচ্ছে। সবাই ব্যাগ গুছাচ্ছ যে? আবার কোথাও যাবে নাকি? মা প্রথমে আসতে চাস না, আসলে যেতে চাস না? বাসায় যাওয়া লাগবে কাল, মনে নেই? 2 ঈদ ছাড়া আর দাদার মৃত্যুবার্ষিকী ছাড়া তো আসাও হয় না। ডিসেম্বরের শীত ও আসতে পারি না। আগেই ভালো ছিল, সবাই ছোট ছিলাম, একসাথে গ্রামে থাকতাম। মা আগের দিন বাঘে খাইছে যা, এইবার ব্যাগ রেডি কর, সকালে গাড়ি। আর 2 দিন থাকলে ভালোই হতো। আমি ফাহাদের রুম থেকে আমার জামাগুলো আনতে যাই। রুমের পাশে যেতেই শোনা যাচ্ছে কারোর সাথে ফোনে কথা বলছে। প্লাস সাইফ তুমি যেভাবেই হোক কালকের দিনটা হ্যান্ডেল কর, আমি পরশু অফিস এসে কথা বলবো। প্লাস হ্যাঁ আমি নিব এই কেসটা, তুমি ফাইল রেডি রাখো। ভাগটিমের কনফেশন নিয়ে রাখো। প্লাস ঠিক আছে রাখছি। আমি ততক্ষণে কাপড় এনে ওর সামনে দাঁড়িয়ে আছি। ও এতটাই সিরিয়াস ছিল যে আশেপাশের কিছু খেয়াল নেই। কিছু হয়েছে? ফাহাদ আবার একটা ধর্ষণ? কি হচ্ছে দেশে? একটার পর একটা খুন, ধর্ষণ। আমার মাথা কাজ করছে না। আমি যেইভাবে হোক ওদের ফাঁসির জোর দাবি করব। কাল চলে যেতে হবে। ফাহাদ হে জানি ওরা গাড়ি করে যাবে, তুমি আমার সাথে যাবে? আমরা তো গাড়ি করে গেলেই পারি। ফাহাদ আবার কবে দেখা হবে জানি না, তাই লাস্ট সময়টা একটু তোমার সাথে থাকব। হুমম। আমি চলে আসলাম, রাতে খেয়ে শুয়ে পড়েছি। ভোরে মা এসে তুলে গেল। আমি ওর দিয়া গোলাপি ড্রেসটা পরলাম। পুরোটা গাওয়ান সিস্টেমের, অনেক লং, অর্নার এক পাশে চিকন পার, অন্য পাশে সুতার ঘন কাজ। আমি জামাটা পরে আয়নার সামনে দাঁড়ালাম, নিজেকে দেখে নিজেই ক্রাশ খাচ্ছি। ঠোঁটে গোলাপি লিপস্টিক দিলাম, মুখে হালকা পাউডার দিয়ে গোল্ডেন কালার হিজাব পরে নিলাম। আমি ফাহাদের রুমে যেয়ে দেখি ও জুতার ফিতা বাঁধছে। আমি ওর সামনে দাঁড়ালাম, ও হালকা তাকিয়ে আবার জুতা ফিতা বেঁধে উঠে দাঁড়াল। আমি বুঝলাম না আমাকে কি খারাপ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি না, ঠিকই তো আছে। খুব খারাপ লাগছে। ফাহাদ আমি ভয় পাচ্ছি ভালো করে তাকাতে। কেন? ফাহাদ যদি আজ যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়? লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। ফাহাদ আমার সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে বলল, একদম গোলাপি গোলাপি লাগছে। ইস কি সব ভাষা। ফাহাদ হয়েছে হয়েছে, এইবার বের হই, সবাই ওয়েট করছে। আমরা নিচে নেমে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি ফাহাদের সাথে বাইকে যাচ্ছি। বাকিরা গাড়ি করে, ফারিয়া ওদের সাথেই যাচ্ছে। ওকে নেত্রকোনা থেকে ফাহাদ নিয়ে যাবে। 1 ঘন্টা গাড়ি চালিয়ে আসার পর ফাহাদ হঠাৎ রাস্তার পাশে গাড়ি থামাল।
ফাহাদ, নামো। আমি নেমে দাঁড়ালাম, চারপাশ ভালোভাবে তাকিয়ে দেখছি। সারা রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো, যতদূর চোখ যায় ততদূর রাস্তা। হালকা ঠান্ডা বাতাস আসছে, শীত শীত ভাব অনেকটা। রাস্তা দিয়ে দুইয়ের একটা গাড়িও যাচ্ছে। মাদের গাড়িটা আরো 15 মিনিট আগে আমাদের ক্রস করে চলে গেছে। ফাহাদ, আয়েশা। আমি ওর ডাকে আমি ওর দিকে মুখ ঘুরিয়ে বললাম। ফাহাদ, এতদিন অনেক জ্বালিয়েছি বলে রাগ করনি তো? আমি ওর কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালাম, রাগ করব কেন? ফাহাদ, যদি খারাপ লেগে থাকে সরি। আমি, কি বলছেন কিছুই বুঝতে পারছি না কোনো সব। ফাহাদ, পরশু রাতের কথা। আমি, মানে কি এইসবের? ফাহাদ, আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, পরশু যা হয়েছে আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। আমি জানি না আমার কি হয়েছিল। আমি, আপনি এইসব বলার জন্য আমাকে আপনার সাথে এনেছেন? ফাহাদ, আমি ভেবেছিলাম হয়তো তোমার খারাপ লেগেছে তাই কথাগুলো বলা দরকার। আমি, এই চিনলেন আমায়? ফাহাদ, আয়েশা প্লিজ ভুল বুঝো না, আমি কিন্তু নিজের মধ্যে অপরাধ বোধ থেকেই কথাটা বলে ফেলেছি। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। আমি বাসায় যাব। ফাহাদ, আয়েশা। আমি, আপনি নিয়ে যাবেন না আমি একা চলে যাব? ফাহাদ, আয়েশা আমার কথাটা ঠিকমতো শুন। আমি, আর কি শুনব? এইসব বলে নিজে সাধু সেজে আমাকে অপরাধী বানিয়ে দিলেন? হ্যাঁ, আমারই দোষ, বিয়ের আগে কারোর এতটা কাছে যাওয়া উচিত হয়নি। কি করব বলেন, ভুল তো মানুষই করে, আমিও হয়তো বাধা না দিয়ে অনেক বড় ভুল করছি। আমাদের মধ্যে তেমন কিছু এখনো হয়নি, আপনি চাইলে বিয়েটা ক্যান্সেল করে দিতে পারেন। আমার এ ব্যাপারে কিছু বলার নেই। আমার কথা শেষ হতেই ফাহাদ এসে আমার গালে ওর হাতের সবটা শক্তি দিয়ে থাপ্পড় দিয়েছে। আমি ঢাল সামলাতে না পেরে অনেকটা পিছিয়ে গেছি। ও আবার আমার কাছে এসে আমার দুই বাহু শক্ত করে ধরে। আমি ওর থাপ্পড়ে আর এইভাবে হাত শক্ত করে ধরায় ব্যথা কেঁদে দিছি। ফাহাদ, এত বড় সাহস কি করে হয় তোর? বিয়ে ক্যান্সেল করার কথা মুখ থেকে কিভাবে বের করলি? আর কি বললি কারোর এতটা কাছে মানে? তুই আমার কাছে এসেছিস তোর হাজব্যান্ডের কাছে, আজ হাতে কলমে সাক্ষী নেই বলে আমাকে অন্য কারোর সাথে মিলাতে পারলি? আমি কি জন্তু জানোয়ার নাকি মাঝপথে রেখে চলে যাব? তোকে আমি মরে গেলেও আমার থেকে আলাদা করব না, আমার থেকে তুই আমার রক্তে মিশে আছিস বুঝলি? আমি, আচ্ছা। এই জন্য এইসব বলতে পারলেন? নিজে দোষ স্বীকার করেছেন তার মানে সব মাফ, তাই না? ফাহাদ, এইবার কিন্তু ভুল বুঝছ। আমি, কোনো ভুল না, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আমি আমার জায়গায়। আমি ওর হাত সরিয়ে নিজের মতো সামনে রাস্তায় হেঁটে যাচ্ছি। গাড়ি আসলে গাড়ি থামিয়ে ওই গাড়ি করে নেত্রকোনা চলে যাব কোনোভাবে। টাকা চাইলে আমার কানে একজোড়া দুল আছে, ওইগুলো দিয়ে দিব, তাও ফাহাদের সাথে আমি কিছুতেই যাব না। হঠাৎ ফাহাদ পিছন থেকে আমার হাত ধরে ওর সামনে দাঁড় করল। ফাহাদ, কি ব্যাপার, ওইদিকে কোথায় যাচ্ছ? গাড়িতে উঠো। আমি ওর হাতের দিকে তাকিয়ে ওর হাত এক ঝটকায় সরিয়ে দিলাম। আমি, অনেক দয়া করছেন আর না প্লিজ। আমি একাই যেতে পারবো, আমাকে যেতে দিন। ফাহাদ, আচ্ছা শান্ত হও প্লিজ। ও মাথায় হাত দিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করল। আমি সরি, আমার কথাটা এইভাবে বলা উচিত হয়নি। আমি সরি আয়েশা, আমার ভুল হয়েছে, প্লিজ ফরগিভ মি প্লিজ। আমি, কিসের ভুল আর কিসের ক্ষমা? আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। ফাহাদ, না, আমি অনেক বড় অন্যায় করেছি আর কখনো এমন ভুল হবে না। একবার, জাস্ট একবার, প্রথম এবং শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি কাঁদতে কাঁদতে রাস্তার ঘাসের উপর বসে পড়েছি।
আমি, কি এমন হয়েছিল ফাহাদ যার জন্য আপনি আমাকে রাস্তায় এইগুলো বলা দরকার হলো? আপনি তো বলে মাফ পেয়ে গেছেন, কিন্তু আমি তো নিজের কাছে অপরাধী হয়ে গেলাম। ফাহাদ আমার সামনে বসে আমার চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরল। মাফ করে দে বউ, আর কখনো বলবো না। এই জন্য যা শাস্তি দেয়ার দে, তাও আমাকে ছেড়ে যাবার কথা বলিস না। আমি তোকে ছাড়া বাঁচব না। কষ্ট করে এই বুড়া জামাইকে সহ্য করিস। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ভালোবাসি। ফাহাদ আমার মুখ থেকে এমন কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কি বললে আবার বল। আমি ভালোবাসি। ফাহাদ আগেইন। আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ফাহাদ আমাকে আবার জড়িয়ে ধরল, এমনভাবে ধরেছে যেন ওর বুকের ভিতর নিয়ে চলে যাবে। সত্যি আয়েশা, আমি খুব 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 খুশি। এখন মনে হচ্ছে আমি কোনো ভুল করিনি। এই কথাগুলো না বললে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পারতাম কিনা সন্দেহ। আমি ওকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালাম। আমি ঠিক করেছেন তাই না? আমি কতটা কষ্ট পেয়েছি ভেবেছেন? ভাবেননি? ভাবলে তো বলতে পারতেন না। আমি আর আপনার সাথে কথা বলবো না, আপনি খুব খারাপ খুব। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ও আবার কাঁধে হাত রেখে ওর সামনে দাঁড় করল। ফাহাদ আর তো কিছুক্ষণ এখন রাগ করে থাকলে পড়ে কিন্তু আফসোস করবা, বলবা ইস কেন তখন রাগ দেখলাম, একটু ভালো করে কথা বললেই হতো, আরও কত কি ভাববে। আমি মোটেও না, কোনো আফসোস করতাম না। ফাহাদ হাক কর। আমি ওর দিকে তাকালাম। ফাহাদ একটা টাইট হাগ কর। আমি একটু আগের ঘটনা ভুলিনি। ফাহাদ আচ্ছা জমিয়ে রাখো, নেক্সট আসলে রাগ ভাঙিয়ে দেব। আমি দরকার নেই। ফাহাদ আমার আছে। আমি আমার নেই। ফাহাদ আছে। আমি নেই। ফাহাদ বারবার ভুল করব আর ক্ষমা চাইব, আর তুমি ক্ষমা করবা, বুঝছো? আমি এত মহান না। ফাহাদ আমার সাথে থাকতে থাকতে হয়ে যাবে। আমি থাকব না আপনার সাথে। ফাহাদ বেঁধে রাখব। অনেক কথা হইছে, একবার জড়িয়ে ধর প্লিজ, যাওয়ার আগে তোমার শরীরের স্মেলটা নিয়ে যেতে চাই। আমি ওকে জড়িয়ে ধরলাম হালকা করে, কিন্তু ও এত শক্ত করে ধরেছে, ও না চাইলে ছুটার উপায় নাই। হয়েছে ছাড়েন রাস্তা এটা। ও আমার কানের কাছে এসে বলল, ভালোবাসি পিচ্ছি বউ। আমি হুমম। ফাহাদ বল। আমিও। ফাহাদ আমিও কি? সুন্দর করে বল ফাহাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি ছাড়েন তো। ফাহাদ ছেড়ে দিব, আগে বল। আমি ভালোবাসি আমার উকিলবাবুকে। ও আমায় ছেড়ে আমার কপালে কিস করে আমার হাত ধরে যেতে যেতে বলল। ফাহাদ অনেক রাগ দেখা যায় আমার বউয়ের। আমি এমন কথা শুনলে কার মাথা ঠিক থাকে? ফাহাদ হইছে, এখন চলেন। গাড়ির কাছে চলে আসছি। ও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট, আমি ওর কাঁধে হাত রেখে বসলাম। ফাহাদ আর বেশি দিন কষ্ট করতে হবে না। আমি কিসের? ফাহাদ এইভাবে বাইকে করে যাওয়া লাগবে না, আমি গাড়ি কিনছি জানুয়ারিতে। এরপর থেকে কোথাও গেলে আমাকে ফোন দিল, এই যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যাব। আমার অনেক দিনের শখ, লং ড্রাইভে যাব, ফার্স্ট তোমাকে নিয়েই যাব। আমার গাড়িতে দম বন্ধ লাগে। আপনি বরং বাইকটা আমাকে নিয়ে ঘোরার জন্য রেখে দিন। ফাহাদ বমি টমি কর নাকি? আমি ট্যাবলেট খেলে নাও করতে পারি। ফাহাদ শুকনো মুখ করে বলল, ও। 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম নেত্রকোনা। ও আমার হাত ধরে উল্টা হাতে চুমু খেল। ফাহাদ ভালো থেকো আর আমাকেও ভালো রেখো। আমি হুমম বলে সরে দাঁড়ালাম। ও মার ফোন দিয়ে বলল ফারিয়াকে রাস্তায় পাঠাতে। ফারিয়া আসা পর্যন্ত ফাহাদ আমাকে ওর সাথে থাকতে বলল। কিছুটা দূর থেকে দেখা যাচ্ছে ফারিয়া হাতে ব্যাগ নিয়ে আসছে।
ফারিয়া ফাহাদের কাছে ব্যাগ দিয়ে আমাকে জড়িয়ে ধরল। ফারিয়া, আসি ভাবি, ভালো থেকো। আমি, তুমিও অনেক ভালো থেকো। চলবে।